শুরু করছি। So you all know that this is our seventh free live class of this new free course, and in this class, basically, I'm going to talk about practical use of preposition as well as reading and conversation practice. অর্থাৎ যারা প্রেপোজিশনের ব্যবহার নিয়ে সমস্যায় পড়েন ইংলিশ স্পিকিং বা রাইটিং এ, আপনারা যখন সেন্টেন্স তৈরি করবেন সেই সেন্টেন্সের ভিতর মোস্ট অফ দ্য টাইম যে কোনো সেন্টেন্স লিখতে হলে বা বলতে হলে প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। সো যদি প্রেপোজিশনের সঠিক ব্যবহার আপনারা না করতে পারেন, একটি সেন্টেন্স ভালোভাবে অর্গানাইজড হয় না, একটি সেন্টেন্সের ভিতর একটি ওয়ার্ডের সাথে আর একটি ওয়ার্ড ভালোভাবে কানেক্ট হয় না, খাপছাড়া খাপছাড়া মনে হয় বাক্যগুলো। সো প্রেপোজিশনের সঠিক ব্যবহার জানলে খুবই স্ট্যান্ডার্ড সেন্টেন্স তৈরি করা যায়। তো এটি আমি পারফেক্ট ওয়েতে প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাদের শেখাবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আপনি স্পিকিং শেখেন বা রাইটিং শেখেন, যে কোনো একটি সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে মোস্ট অফ দ্য টাইম প্রেপোজিশনের ব্যবহারটা প্রয়োজন। এছাড়া আমি যেটা বললাম আপনাদের আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে আমি রিডিং নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই আসি প্যাসেজ রিড আউট করি, বাট একটা প্যাসেজ পড়ে তার অর্থ বুঝি না। একটা সেন্টেন্স আমি পড়ে কোন টেন্সে লেখা আছে, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, অ্যাকচুয়াল মিনিংটা কি বা অর্থ কি আমরা বের করতে পারি না। এইটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে সেন্টেন্স গুলো পড়ে কিভাবে টেন্স আইডেন্টিফাই করতে হয়, অ্যাকচুয়াল অর্থ বের করতে হয়, ফ্রেজ বা ক্লজের ব্যবহার কিভাবে শিখতে হয়। আর প্যাসেজ অ্যানালাইসিস করতে পারলে, যেটা আমি বললাম, আপনার রিডিং, আপনার রাইটিং, আপনার স্পিকিং, আপনার ভোকাবুলারি, আপনার প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট একসাথে করা যায়। প্যাসেজ অ্যানালাইসিস করা ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুবই গুরুত্বপূর্ণ। এরপর যদি টাইম থাকে, আমি প্র্যাকটিক্যাল কিছু কনভারসেশন নিয়ে কথা বলবো। অর্থাৎ ডে টু ডে লাইফে আমরা যখন ইংলিশ স্পিকিং করব বা কনভারসেশন করব, এই কনভারসেশনটা আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করব। আমি যে কোনো কিছু বাংলায় ভাবলে সেই কথাগুলো ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে বলতে পারি, বা ইংলিশ কনভারসেশনের ক্ষেত্রে আমাদের মূলত কোন ধরনের স্ট্রাকচার গুলো, কোন ধরনের টেন্স গুলোর ব্যবহার বেশি হয়ে থাকে। যেমন আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো থেকে বলেছি যে 12টা টেন্স এবং 18টা মডাল, সেমি মডাল, টোটাল 30টা স্ট্রাকচার যদি জানা থাকে, আপনি ইংলিশ স্পিকিং করতে পারবেন, কথা বলতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন, যে কোনো কিছু বাংলায় ভাবলে ইংলিশে বলতে পারবেন। বাট একটা পার্টিকুলার কনভারসেশনে, একটা পার্টিকুলার স্পিকিং এ ওই 30টা স্ট্রাকচারই কিন্তু লাগে না। তো যখন একজন আরেকজনের সাথে কথা বলে, বিভিন্ন সিচুয়েশনে যখন স্পিকিং বা কনভারসেশন প্র্যাকটিস করে, মেইনলি কোন ধরনের স্ট্রাকচার গুলোর ব্যবহার বেশি হয়, আমরা যদি এই কনভারসেশন গুলো অ্যানালাইসিস করতে পারি, তাহলে সেটা বুঝতে পারবো। আর এটা বুঝতে পারলে আমরা নিজেরা যখন কারোর সাথে স্পিকিং করব বা কনভারসেশন করব, কমিউনিকেশন করব, ঠিক এই ধরনের স্ট্রাকচার গুলো আমরা বেশি বেশি করে অ্যাপ্লাই করব বা প্র্যাকটিস করব, তাহলে দ্রুত ল্যাঙ্গুয়েজটা আমরা ডেভেলপ করতে পারবো। সো দ্যাট ইজ দ্য থিংস। আমি শুরু করছি। প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আগে গ্রামাটিক্যাল পার্ট, প্রিপোজিশন, এটা কঠিন বিষয়, এটা আগে করাই, দেন আমরা প্র্যাকটিক্যাল জায়গাটাতে যাব। প্রত্যেকে ধৈর্য রাখবেন, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। লাস্ট পর্যন্ত থাকলেই আপনি আলটিমেট ডেভেলপমেন্ট বা বেনিফিট পাবেন। তো দেখেন, প্রেপোজিশনের সঠিক ব্যবহার বা প্র্যাকটিক্যাল ব্যবহার যারা জানেন না, কিভাবে এটা আপনারা করবেন। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। কি বলছে? অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশনের ব্যবহার বাক্যের অর্থের সৌন্দর্য বাড়িয়ে দেয়। কেমন সেটা? প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপোজিশন বলে। তো প্রেপোজিশনটা মানে কি? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। এমন কোন শব্দ, যে শব্দ কোনো বাক্যে নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। এখন এই নাউন প্রোনাউনটা কি? ওই যে আমি বলছিলাম না সেকেন্ড ফ্রি ক্লাসে, যে আমরা যখন একটা ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করি, বাক্যের ভিতর ব্যবহৃত প্রতিটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ। এই প্রেপোজিশন হচ্ছে 8 প্রকার পার্টস অফ স্পিচের একটা পার্ট। তো এটা একটা বাক্যের ভিতর কোথায় বসে, একটি সেন্টেন্সে এই প্রেপোজিশনের অবস্থানটা কোথায়, আপনাদের কারো মনে আছে কিনা? আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে বলছিলাম যে ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরির ক্ষেত্রে একটা পার্টিকুলার স্ট্রাকচার ব্যবহৃত হয়। প্রায় 90% সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। আই মিন, যে কোনো সেন্টেন্স তৈরি করার জন্য ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। আমাদের একটা সাবজেক্ট প্রয়োজন। সাবজেক্টের জায়গায় পার্টস অফ স্পিচ হিসেবে আমরা নাউন বা প্রোনাউনের ব্যবহার করি। দেন ভার্ব। প্রতিটা ইংলিশ সেন্টেন্স বা বাক্যে কিন্তু সাবজেক্টের পরেই ভার্ব থাকে, তারপর এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে আমি আপনাদের বলছিলাম যে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস বসে। তো এই অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস, এগুলো অ্যাজ আ পার্টস অফ স্পিচ মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউনই হয়। মানে এক্সটেনশন, ভার্বের পরে যে অংশটা থাকে, এখানেও কিন্তু পার্টস অফ স্পিচ হিসেবে মেইনলি নাউন বা প্রোনাউনই হয়। মানে
ভার্বের পরে অবজেক্টের স্থানে বা এক্সটেনশনের স্থানে যে নাউন বা প্রোনাউন থাকে ঠিক তার পূর্বে, পূর্বে মানে ঠিক তার আগে মূলত প্রেপোজিশনের ব্যবহারটা হয়। প্রেপোজিশন একটি বাক্যে, একটি সেন্টেন্সে ঠিক এই জায়গাটাতে অবস্থান করে। মনে করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স বা বাক্য গঠন করার, বাক্য তৈরি করার, বাক্য অর্গানাইজড করার একটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারের ভিতর প্রেপোজিশনের জায়গাটা কোথায়, প্লেসটা কোথায়, এইটা আমাকে বের করতে হবে। তো আমি কোথায় বলছি, একটা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, দেন ভার্ব, দেন আমার এক্সটেনশন। আমি যে বলছি যে সাবজেক্ট আর ভার্বের পরে যে অংশটা থাকে এক্সটেনশন, মানে অতিরিক্ত যে অংশটা, সেখানে মূলত নাউন বা প্রোনাউন থাকে মোস্ট অফ দ্য টাইম। সেই নাউন বা প্রোনাউনের আগে, ঠিক আগে বা পূর্বে প্রেপোজিশনটা বসে। অর্থাৎ এইরকম একটা অবস্থানে দেখেন, এই যে স্কাই কালার দিয়ে হাইলাইট করা, ঠিক এরকম একটা অবস্থানে মূলত প্রেপোজিশন বসে। হি গোস টু স্কুল, এই স্কুল একটা নাউন, এর আগে টু বসছে। উই লিভ অন রাইস, এই রাইস একটা নাউন, এর আগে অন বসছে। আই কাম ফ্রম ইউকে, ইউকে মিনস ইউনাইটেড কিংডম, একটা নাউন, এর আগে ফ্রম বসছে। সো টু, অন, ফ্রম এগুলো প্রেপোজিশন। মানে প্রেপোজিশনের অবস্থান একটি বাক্যে মূলত এরকম জায়গায়, কোথায়, ভার্বের পরে নাউনের আগে, মানে এক্সটেনশন বা অবজেক্টের জায়গায় যে নাউন বা প্রোনাউনটা থাকে ঠিক তার আগে, তার পূর্বে মোস্ট অফ দ্য টাইম প্রেপোজিশন বসে বিভিন্ন সিচুয়েশনে। প্রেপোজিশন জিনিসটা কি? প্রেপোজিশন মানে অলংকার বা অর্নামেন্ট, অর্থাৎ এটি একটি সেন্টেন্সকে ডেকোরেট করে। মনে করেন একটা ছেলেকে শর্ট, মানে শুট, বুট, কোট, টাই পরালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নলক পরান, সিনেমার নায়িকাদের সাজায় না, বা বিয়ে করতে যাওয়া নতুন বউকে সাজায় না, সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটি সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রিপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যকে গর্জিয়াস করে তোলে, অলংকৃত করে। সো এটা যদি আমরা সঠিকভাবে জানি তাহলে পারফেক্ট ওয়েতে সেন্টেন্স তৈরি করতে পারবো। যদি না জানি তাহলে একটি বাক্য খাপছাড়া খাপছাড়া হয়ে যায়, বাক্যের ভিতর একটির সাথে আরেকটি ওয়ার্ড ভালোভাবে কানেক্ট হয় না। তো জানতে হবে প্রেপোজিশনের নির্দিষ্ট কোনো অর্থ নেই, এক একটা প্রেপোজিশন বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন অর্থ প্রদান করতে ব্যবহৃত হতে পারে। তো আমি প্রথমে দেখেন এইখানে লিখেছি প্রেপোজিশনস ডিকশনারি, অর্থাৎ প্রেপোজিশন রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো মূলত কোন ধরনের অর্থ প্রদান করে। টু, টুয়ার্ডস, অ্যাট, ইন, অ্যাবাউট, বিটুইন, among। সো এই যে ওয়ার্ডগুলো প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড, এগুলো মূলত কোন ধরনের অর্থ দেয় সেটা আমি এখানে লিখেছি। এরপর আমি এখানে 30টা প্রেপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখিয়েছি। এখানে প্রতিটা প্রেপোজিশনের মানে ডিটেলস ইউজ আমি এখানে দেখিয়েছি, বাংলা দেওয়া আছে, ইংলিশ প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে। এটা প্র্যাকটিস করলে আপনারা ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। এখানে 30টা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে। এর ভিতর থেকে আমি আবার 10 থেকে 12টা ইম্পর্টেন্ট করে দিয়েছি, যে অ্যাটলিস্ট এই 12টা প্রেপোজিশন, 30টার ভিতর এই 12টা প্রেপোজিশনের সঠিক ব্যবহার যদি আপনার জানা থাকে, আপনি ভালোভাবে আপনার রাইটিং বা কনভারসেশন চালিয়ে যেতে পারবেন। বাট এই যে জায়গাটা, এই যে যেমন দেখেন টু এর ব্যবহার, কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে টু বসে, দে গো টু ইউনিভার্সিটি, মানে এগুলো করার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না। এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, আপনি নিজে পড়লে, নিজে প্র্যাকটিস করলে পারবেন। তো এর জন্য ফার্স্টে আমি, এটা সহজ হবে আপনার কাছে, ফার্স্টে আমি প্রেপোজিশনস ডিকশনারির এই যে পার্টটা দেখিয়েছিলাম, এই জায়গাটা নিয়ে আমি আমার মতো করে কিছু ডিসকাশন বা ব্যাখ্যা আপনাদের সামনে প্রদান করছি। আপনারা একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, দেখুন, তাহলে এগুলোকে ধরে রাখতে পারবেন। আমরা অনেকেই শুধু মুখস্থ করি, রুলস মুখস্থ করি, স্ট্রাকচার মুখস্থ করি, মুখস্থ করে কখনো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায় না কনভারসেশন বা স্পিকিং এ। সো বিষয়টাকে প্র্যাকটিক্যাল ওয়েতে নিতে হবে। যেমন এই যে এক্সাম্পল গুলো দেখছেন, মানে এই যে ওয়ার্ড গুলো এবং এদের মিনিং গুলো, আমি প্রত্যেকটার প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা সেগুলো নেওয়ার চেষ্টা করুন। দেখবেন তাহলে এই প্রেপোজিশন সম্পর্কে আপনাদের কোনো দুর্বলতা থাকবে না। আদারওয়াইজ ওই গতানুগতিক ধারে মুখস্থ করলে আপনি ভুলে যাবেন। তো দেখেন, টু এর ব্যবহার বলছে যে নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। তাহলে টু এর মেইন ব্যবহারটা তাহলে কি, এটা আগে আমাকে জানতে হবে, যে কোনো একটা দিকে আসা যাওয়া বোঝায়। যেমন আমি যদি বলি হি গোস টু দ্য ইউনিভার্সিটি, সে বিশ্ববিদ্যালয়ে যায়, হ্যাঁ। অথবা আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। সো এই যে কোন একটা দিকে যাওয়া বোঝাতে মূলত টু প্রেপোজিশনের ব্যবহার হয়। এইটাই হচ্ছে টু প্রেপোজিশনের মূল ব্যবহার। একদম মানে অ্যাকিউরেট যে ইউজ টু এর, সেটা হচ্ছে কোন একটা দিকে যাওয়া বোঝাচ্ছে, কারো প্রতি বা পর্যন্ত। এর মানে কি, কোন একটা ব্যক্তির কাছে আসা যাওয়া বোঝাতেও টু এর ব্যবহার হয়। যেমন হি কামস টু মি,
সে আমার কাছে আসে, হি কামস টু মি, সে আমার কাছে আসে। সো এইভাবে কোন একটা দিকে, মেইনলি এতটুকু মনে রাখেন যে টু প্রেপোজিশনের ব্যবহারটা হচ্ছে নির্দিষ্ট কোন একটা দিকে যাওয়া বোঝাতে, নির্দিষ্ট কারো কাছে যাওয়া বোঝাতে, কারো প্রতি বা পর্যন্ত আসা যাওয়া বোঝাতে টু এর ব্যবহারটা হয়। এরপর দেখেন এখানে আরেকটা ওয়ার্ডস আছে যেটার সাথে অনেকেই হয়তো আনফ্যামিলিয়ার বা অপরিচিত, ইভেন অনেকে এটা জানেও না যেটা একটা প্রেপোজিশন, সেটি হচ্ছে টুয়ার্ডস। অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন বোঝাতে টুয়ার্ডস বসে। অর্থাৎ এটা অনেকটা টু এর সাথে কানেক্টেড বা রিলেটেড। টু হচ্ছে সার্টেইন ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে, টুয়ার্ডস হচ্ছে আনসার্টেইন ডেস্টিনেশনকে ইন্ডিকেট করে। বিষয়টা কেমন, মনে করেন আজ আপনার কোনো কাজ নেই, আপনি সারাদিন বাসায় শুয়ে আছেন। এখন সারাদিন বাসায় শুয়ে থাকতে আপনার আর ভালো লাগছে না, মোনোটোনাস লাগছে, একঘেয়েমি লাগছে। আপনার মনে হচ্ছে যদি একটু বাসা থেকে বের হতে পারতেন সন্ধ্যার দিকে আপনার ভালো লাগতো, আপনার ব্রেনটা রিফ্রেশ হতো। তো আপনার বাসার পাশে একটা খেলার মাঠ আছে, অথবা একটা পার্ক আছে, একটা বাজার আছে, একটা স্কুল আছে। আপনি আহ আপনার আম্মুকে বলছেন যে আম্মু, আমি একটু পার্কের দিকে যাচ্ছি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। হ্যাঁ, মানে আপনার ভালো লাগছে না বাসায় থাকতে, সারাদিন বাসায় আছেন, তাই আপনি বাইরে বের হচ্ছেন। আপনি নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছেন না, আপনার যে ডেস্টিনেশন, যে জায়গা, যে গন্তব্য, সেটা সার্টেইন না। এই জায়গাটাতে টু এর পরিবর্তে টুয়ার্ডস বলতে হয়। আই এম গোয়িং টু দ্য পার্ক, আমি পার্কে যাচ্ছি, মানে একদম পার্কেই যাবো, দ্যাট ইজ দ্য সার্টেইন ডেস্টিনেশন। আর আমি যদি বলি আই এম গোয়িং টুয়ার্ডস দ্য পার্ক, টুয়ার্ডস মানে আমি পার্কের দিকে যাচ্ছি। আই এম গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। আই এম গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি। মানে ভালো লাগছে না তাই আমি বের হয়েছি, স্কুলের দিকে যাচ্ছি। ঠিক স্কুল পর্যন্ত যাবো কিনা জানি না, আমার এই যাওয়ার জায়গাটা, আমার এই ডেস্টিনেশনটা আনসার্টেন। এই যে কথাগুলো বললাম, এই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দিলাম, এইটা যদি আপনি নিতে পারেন, তাহলে এই প্রেপোজিশনের ব্যবহার আপনারা করতে পারবেন, ধরে রাখতে পারবেন। আদারওয়াইজ রুলস পড়ে কখনো মনে রাখা যায় না, ধরে রাখা যায় না। এরপর দেখেন অ্যাট এর ব্যবহার, স্থান বা সময় বোঝাতে অথবা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। এটা ছাড়াও অ্যাট এর আরো অনেক ব্যবহার আছে, বাট মেইনলি অ্যাট প্রেপোজিশনটি দুইটা জায়গায় বসে। মেইনলি অ্যাট এর ব্যবহার হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে কোনো প্লেস, মূলত প্লেস বা জায়গার জন্য দুটো প্রেপোজিশনের ব্যবহার হয়, অ্যাট এবং ইন। তুলনামূলক বড় জায়গা বোঝাতে ইনের ব্যবহার হয়, বড় দেশের নাম, মহাদেশের নাম, এইসব জায়গায় ইনের ব্যবহার হয়। আর ছোট জায়গা বোঝাতে অ্যাট এর ব্যবহার হয়। অ্যাট, যেমন আই লিভ অ্যাট মিরপুর, আমি মিরপুরে বাস করি। কিন্তু আমি যদি বলি আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা। ঢাকা একটা বড় শহর, একটা রাজধানী, বড় জায়গা, সেখানে ইন ব্যবহার করছি। বাট মিরপুর যখন বলছি, অ্যাট ব্যবহার করছি। এরকম যে কোনো স্মল প্লেস, অথবা কোনো বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, কোনো মুভি থিয়েটার, কোনো অফিস, কোনো কোর্ট, এনি কাইন্ডস অফ ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, কলেজ, যে কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, যে কোনো স্মল প্লেস, ভিলেজ, ইউনিয়ন, মানে ছোট জায়গার আগে মূলত অ্যাট প্রিপোজিশনটি ব্যবহৃত হয় বা বসে। আর বড় জায়গার আগে ইন বসে। নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। নির্দিষ্ট সময় মানে সার্টেইন টাইম, অর্থাৎ শার্প টাইম। যেমন আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, আমি যদি বলি যে আমি আগামীকাল রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই যে একটা টাইমের মেনশন করলাম, এটা যদি আমি ইংলিশে বলি এরকম হয়, আই উইল টেক ইউর ক্লাস, আই উইল টেক ইউর ক্লাস at 10 p.m. at 10, I will take your class at 10 p.m. tomorrow, 10 p.m. Tomorrow, I will take your class at 10 p.m. tomorrow। এই যে সার্টেন টাইম অ্যাট, মানে 10 p.m. এর আগে আমি অ্যাট প্রিপোজিশনটি বসালাম। সো আমি সকাল 10টায় ইউনিভার্সিটিতে যাই, আই গোস টু ইউনিভার্সিটি এট 10 a.m. অর্থাৎ প্লেস, স্মল প্লেস, স্থান বা জায়গার আগে অ্যাট প্রিপোজিশন বসে। এবং স্থানটা কি, স্থান বা জায়গার আগে বসে। আরেকটা কি বলছি, সময়ের আগে, সার্টেইন টাইম বা নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে। এইগুলো আপনাদের একটু জেনে রাখতে হবে, একটু বুঝে রাখতে হবে। মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। ইন একটা পাওয়ারফুল প্রিপোজিশন, মনে রাখবেন অ্যাট এর থেকেও পাওয়ারফুল হচ্ছে ইন। যেমন আমি যদি বলি সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল, ইংলিশ কি জানেন, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি। বা আমি যদি বলি সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন ইন 1995। সো এইভাবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, এইভাবে আহ, মাস বা বছর, মান্থ অর ইয়ার এর আগে কিসের ব্যবহার হচ্ছে, ইনের। ইনের ব্যবহার কোথায় হচ্ছে, আবারও বলছি, মাস অথবা বছরের আগে যে কোনো মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মান্থ অর ইয়ার, এনি কাইন্ডস অফ
ইয়ার, এর আগে অ্যাট প্রিপোজিশনটা বসে। এরপর দেখেন অ্যাবাউট মানে সম্পর্কে, সরি 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 ইন প্রিপোজিশনটা বসে, আরো বাকি থেকে গেছে, আমার ভুল হচ্ছে। কোনো ভাষা বা বিষয় বোঝাতে ইন বসে, যেমন আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম, ইংলিশ কি, আই রোট আ পোয়েম, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি। আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, এরকম হচ্ছে। অথবা কোনো সাবজেক্টকে যদি আপনি মেনশন করেন যে সে ইংলিশে গ্রাজুয়েশন করছে, হি হ্যাজ কমপ্লিটেড গ্রাজুয়েশন ইন ইংলিশ, ইন ইংলিশ, অর্থাৎ যে কোনো সাবজেক্টের নামের আগে এই ইন প্রিপোজিশন বসে, যে কোনো ভাষার আগে ইন প্রিপোজিশন বসে, অর্থাৎ ইন বেঙ্গলি, ইন ইংলিশ। সো মাস বা বছরের আগে ইন বসে। সো এইগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে ইন কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রিপোজিশন, মাস বা বছর বোঝাতে, কোনো বড় স্থান বোঝাতে, কোনো ভাষা বা বিষয় বোঝাতে, অথবা কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝাতে ইন প্রিপোজিশন বসে। অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে, দেখেন যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন ধরনের অর্থ দিয়ে থাকে, সেগুলো আমরা একটু বেশি করে প্র্যাকটিস করব। আর যে প্রেপোজিশন গুলো খুব বেশি ইম্পর্টেন্ট না বা এক কথায় উত্তর হয়ে যায়, সেগুলো নিয়ে অতটা মাথা ঘামানোর দরকার নাই। তো যেমন দেখেন বিটুইন, যেমন এটা দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। আমি যদি বলি আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ইংলিশ কি হবে, ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। আবার আমি যদি বলি আপেলটা রহিম করিম এবং জসিমের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য আপেল আমাং রহিম করিম অ্যান্ড জসিম। অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাতে বিটুইন বসে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে আমাং এটি বসে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। এরপর দেখেন এখানে পরপর তিনটা প্রেপোজিশন একসাথে আমরা শিখব। বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যদি প্রেপোজিশনের চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম এই পার্টটুকু, এই অংশটুকু থেকে আসে। যেমন অন, অ্যাবাভ অ্যান্ড ওভার, অন, অ্যাবাভ অ্যান্ড ওভার, এই যে তিনটা ওয়ার্ড আপনারা দেখছেন, তিনটা ওয়ার্ডই হচ্ছে মূলত প্রেপোজিশন। এই তিনটা ওয়ার্ড কি, প্রেপোজিশন, প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড। এখন এই তিনটা ওয়ার্ডেরই কিন্তু একটা কমন মিনিং হচ্ছে উপরে, অর্থাৎ অন মানে উপরে, অ্যাবাভ মানে উপরে, ওভার মানে উপরে। তাহলে পার্থক্যটা কি, দেয়ার আর সাম ডিফারেন্স, এই পার্থক্যটা আমাকে বুঝতে হবে। যেমন এটা এরকম বিভিন্ন বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টের কোশ্চেন থাকে। ফর এক্সাম্পল, দ্য বার্ড ইজ ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং ড্যাশ দ্য ট্রি, পাখিটি গাছের উপর দিয়ে উঠছে। এখানে অন দ্য ট্রি হবে, ওভার দ্য ট্রি হবে, নাকি অ্যাবাভ দ্য ট্রি হবে? সো কোনটা সঠিক উত্তর? এই ধরনের কোশ্চেন বিভিন্ন বিসিএস, ব্যাংক জব বা অ্যাডমিশন টেস্টে এসে থাকে। তো এই তিনটা প্রেপোজিশনকে সঠিকভাবে চিনতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন অন, স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে ব্যবহৃত হয়, এইটা পরে বলছি। স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার টেবিলের উপর একটি মোবাইল আছে, একটি পানির বোতল আছে, একটি ল্যাপটপ আছে। সো আই ক্যান সে দ্যাট দ্য মোবাইল ইজ অন মাই টেবল, the laptop is on my table, the bottle of water is on my table। অর্থাৎ অবজেক্টকে স্পর্শ করে কোনো কিছু আছে, অবজেক্টকে উপরে স্পর্শ করে কোনো কিছু আছে বোঝাতে অন বসে। অ্যাবাবের ব্যবহারটা কি, স্থির বস্তুকে স্পর্শ না করে উপরে বোঝায়। যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, কথাগুলো ভালোভাবে বুঝবেন। আমার মাথার সোজা উপরে একটা সিলিং ফ্যান আছে, বা অলে একটা কারেন্টের বাল্ব আছে, একটা লাইট আছে, একটা এসি আছে। তো এই যে জিনিসগুলো আছে, এই যে ম্যাটেরিয়ালস গুলো আছে, এগুলো কোথায় আছে বলছি বলেন তো বাংলায়? আমার মাথার উপর আছে বলছি। কিন্তু এই জিনিসগুলো আমার মাথার সাথে কিন্তু টাচ করে নেই, মাথা থেকে একটা সেপারেট দূরত্বে আছে এবং স্থির অবস্থায় আছে। যদি অবজেক্টকে, এখানে অবজেক্টকে আমার মাথা, অবজেক্টকে স্পর্শ না করে উপরে কোনো কিছু স্থির অবস্থায় থাকে, তাহলে অ্যাবাভ, দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড, দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবাভ মাই হেড, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। অ্যাবাভ এটা হচ্ছে অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান, আহ, উপরে স্থির অবস্থায় থাকে।
আর ওভার হচ্ছে অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। ওভার একটা পাওয়ারফুল প্রেপোজিশন, সমগ্র অর্থে, কর্তৃত্ব আরোপ অর্থে বা বিপরীত পাশে বোঝাতে ওভার বসে। বাট ওভার মানে কি? উপরে। কখন বোঝাবে? যখন অবজেক্টকে স্পর্শ না করে উপরে কোনো কিছু চলমান থাকবে। যেমন প্লেনটা উড়ে যাচ্ছে, দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, মাটির উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, এইভাবে পাখিগুলো আকাশে উড়ছে, গাছের উপর দিয়ে উড়ছে। দ্য বার্ডস, দ্য বার্ডস, দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উড়ছে। দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, গাছের উপর দিয়ে। কারণ ওই পাখিগুলো তো গাছটাকে স্পর্শ করেনি, গাছটাকে স্পর্শ না করে তার উপর দিয়ে চলমান বা গতিশীল অবস্থায় আছে। যখন ক্রিকেট খেলা হয় কমেন্ট্রিতে বলে দেখবেন, একটা ব্যাটসম্যান যদি ভালো পারফর্ম করে, ছয় মারে, বলে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি, কমেন্ট্রিতে বলে দেখবেন। কেন বলে ওভার দ্য বাউন্ডারি লফটেড সিক্স? বলটা গ্রাউন্ডকে স্পর্শ না করে উপর দিয়ে একটা গতিশীল অবস্থায় গ্যালারিতে গিয়ে আছড়ে পড়ে। অর্থাৎ এই যে গ্রাউন্ডকে স্পর্শ না করে, গ্রাউন্ডকে টাচ না করে উপরে গতিশীল অবস্থায় কোনো কিছু থাকলে তখন ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। তাহলে অন কি? স্থির বস্তু স্পর্শ করে উপরে থাকা বোঝাতে ব্যবহৃত হয়। অ্যাবভ হচ্ছে স্থির বস্তু স্পর্শ না করে উপরে থাকা বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকলে সেখানে অ্যাবভ এর ব্যবহারটা হয়। ওভার হচ্ছে চলমান বস্তু, মানে অবজেক্টকে স্পর্শ না করে উপরে কোনো কিছু চলমান থাকলে তখন আমার ওভারের ব্যবহারটা হয়ে থাকে। এই হচ্ছে তিনটা প্রেপোজিশনের পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। ফর এক্সাম্পল, এটা আমার একটা মোবাইল। এই মোবাইলটা যদি আমি মাথার উপর রাখি, তাহলে আমি বলতে পারি যে দ্য মোবাইল ইজ অন মাই হেড, এটা মাথার সাথে টাচ করে আছে। যদি এরকম একটা সেপারেট দূরত্বে স্থির অবস্থায় থাকে, আমি বলতে পারি দ্য মোবাইল ইজ অ্যাবাভ মাই হেড। আর যদি মোবাইলটা এরকম দৌড়ায়, মাথাকে স্পর্শ না করে, এখানে অবজেক্ট কি আমার মাথা, মাথাকে স্পর্শ না করে মাথার উপর দিয়ে এরকম যদি দৌড়ায়, তাহলে আমি বলতে পারি দ্য মোবাইল ইজ গোয়িং ওভার আওয়ার হেড, দ্য মোবাইল ইজ গোয়িং ওভার আওয়ার হেড। সো এইভাবে এইভাবে আপনার এই তিনটা প্রেপোজিশনের ব্যবহারটা মূলত হয়ে থাকে। তো একটু বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। যদি আপনি প্র্যাকটিক্যাল ওয়েতে এগুলো না শেখেন, কখনোই ডেভেলপ করতে পারবেন না। আমি যাদের ক্লাস নেই, একটু ডিটেলসে কথা বলার চেষ্টা করি, ল্যাঙ্গুয়েজের অরিজিন নিয়ে কথা বলার চেষ্টা করি, লং টাইম ধরে প্রত্যেকটা বিষয় দেখানোর বা বোঝানোর চেষ্টা করি, কারণ আপনি যাতে এগুলো নিতে পারেন। যদি কারো সত্যিকার অর্থে শেখার ইচ্ছা থাকে, আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, সে লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবে। কারণ দেখেন, আপনি যদি গতানুগতিক ধরে এগুলো পড়েন, আপনি এইভাবে পড়ে যাবেন। একটা বইতে আপনি প্রেপোজিশনের চ্যাপ্টার বের করেন, জাস্ট আপনি পড়ে যাবেন, কোনো কিছুই বুঝবেন না। স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবাব বসে, চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বসে। জাস্ট আপনি আপনার মতো রেগুলার রিডিং পড়ে যাবেন, কিন্তু ওই অ্যাকচুয়াল ব্যবহারটা আপনি কখনোই করতে পারবেন না। বাট এই যে আলোচনাটা করছি, এই যে ডিসকাশনটা করছি, এই যে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল আপনাকে দিচ্ছি বা দেখাচ্ছি, এইভাবে করলে হয় কি, বিষয়টা ধরে রাখা যায়, মনে রাখা যায়। লাইভ ক্লাস করার, পেইড কোর্স করার, মানে এই যে ক্লাসগুলোর বেনিফিট হচ্ছে এইটাই, টিচারের লেকচারের বেনিফিট এইটাই। ঠিক আছে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। আন্ডার মানে নিচে, বিলো মানে নিচে, বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে বোঝাতে ব্যবহৃত হয়। এই সবগুলো নিয়ে আমি কথা বলবো, প্রত্যেকটা ডিটেলস ব্যবহার আছে, এগুলো জাস্ট এক কথায় উত্তর। বাট এই বিয়ন্ড নিয়ে একটু কথা বলি। অনেকে এটা জানেই না যে এটা একটা প্রেপোজিশন। বলছে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে। মনে করেন আপনি একটা বাইক কিনবেন, আপনি বাজারে গেলেন। এখন আপনি, আপনার কাছে বাজেট আছে 4 লাখ টাকা। আপনি যে বাইকটা পছন্দ করছেন তার দাম 5.5 লাখ টাকা। অত টাকা আপনার কাছে নেই। এখন ওই বাইকটাকে দেখে আপনি বলছেন যে এই বাইকের প্রাইসটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে, আমার কাছে এত টাকা নেই। দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড মাই বাজেট। বা একটা শপিং মলে গেলেন জামা কেনাকাটা করতে, একটা ভালো ড্রেস পছন্দ হলো, বাট তার যে দাম, ওই টাকাটা আপনার কাছে নেই। ওই ড্রেসটা দেখে আপনি বলছেন দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট, দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট। এই ড্রেসের প্রাইসটাই, পোশাকের মূল্যটা আমার বাজেটের বাহিরে, আমার সাধ্যের বাহিরে, আমার সীমার বাহিরে। ইনটু মানে প্রবেশ বা গতিশীল অবস্থা, প্রবেশ বা গতিশীল অবস্থা, অর্থাৎ বাইরে থেকে ভিতরে কোনো কিছু ঢুকতেছে, অ্যাক্সেস করতেছে। আমি এখন ক্লাস নিচ্ছি, হঠাৎ করে কেউ বাইরে থেকে দৌড়ে এসে আমার রুমে ঢুকে পড়লো। আমি বললাম যে দ্য বয় এন্টার্ড ইনটু মাই রুম, ছেলেটা আমার রুমে প্রবেশ করলো। হ্যাঁ, অর্থাৎ বাইরে থেকে ভিতরে অ্যাক্সেস হওয়া, বাইরে থেকে ভিতরে কোনো কিছু ঢোকা। এখানে কিসের ব্যবহার হচ্ছে? ইনটু। ইনটু প্রবেশ বা গতিশীল অবস্থা। মনে করেন আপনি একটা ট্রেনে উঠবেন, গতদিন টিকিট কেটে রাখছেন, আজ যখন ট্রেনটা ছাড়বে, ঠিক তার আগ মুহূর্তে আপনি স্টেশনে পৌঁছালেন, ট্রেনটা কেবল ছেড়ে দিচ্ছে, এই টাইমে আপনি
দৌড়াই গিয়ে ট্রেনে উঠতে যাচ্ছেন, দৌড়াই গিয়ে একজন আপনাকে ডেকে বলছে, ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন মানে কি, চলন্ত ট্রেনে উঠো না। এখানে ইনটু এর ব্যবহারটা সে করবে, কেন করবে? ওই যে আপনি দৌড়াতে দৌড়াতে গিয়ে উঠতেছেন, মানে একটা গতিশীল অবস্থায় বাইরে থেকে ভিতরে আপনি ঢুকতে যাচ্ছেন, হ্যাঁ, বা ঢুকছে, ঠিক এই সিচুয়েশনে, এই জায়গায় ইনটু প্রেপোজিশনের ব্যবহারটা হয়। প্র্যাকটিক্যালি বোঝেন, আদারওয়াইজ কখনো এগুলো মুখস্থ করে ধরে রাখা যায় না, অ্যাপ্লাই করা যায় না, ডেভেলপ করা যায় না। রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে মানে কি, বিভক্ত। মনে করেন আমার আমার একটা গ্রুপ আছে যেখানে 10 জন মেম্বার আছে। এখন আমার গ্রুপটা 3 ভাগে ভাগ হয়ে গেল। তো মাই গ্রুপ has been divided into 3 parts. এই যে ইনটু 3 পার্টস আমি বললাম, 3টা অংশে মাই গ্রুপ হ্যাজ বিন ডিভাইডেড ইনটু 3 পার্টস, আমার গ্রুপটা 3টা পার্টে, 3টা ভাগে বিভক্ত হয়ে গেল। So, এই যে কথাটুকু আমি বললাম, এইভাবেই মূলত ইনটু প্রেপোজিশনের ব্যবহারটা হয়। আর ভাগ করা অর্থে ইনটু বসে। হ্যাঁ, উইথ মানে কোনো কিছুর সাথে বোঝাতে ব্যবহৃত হয়। উইথ, উইথ মানে কি, সাথে। হ্যাঁ, বাই মানে অন্যের দ্বারা, নির্দিষ্ট সময়, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। ডিউরিং মানে ধরে বোঝায়, ফর মানে জন্য, অফ, এগুলো সব এক কথায় উত্তর হয়ে যায়। আমি যেগুলো দরকার সেগুলো নিয়ে আমি কথা বলছি, বেশি করে একটু মনোযোগ দেন। এখানে দেখেন দুটো অফ আছে। একটা অফ হচ্ছে ও ডবল এফ, অফ মানে বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে বলে না, এটা অফ করো, এটা ক্লোজ করো, এটা বন্ধ করো, এটা হচ্ছে সেই অফ, ও ডাবল এফ। আর ও এফ, অফ, এর বাংলা অর্থ হচ্ছে আহ এর, এর র এ র অধিকারে থাকা বা মালিকানায় থাকা বোঝায়। হ্যাঁ, তো দেখেন, আহ আপন কোনো ভিত্তির উপর বোঝায়। উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। সীমানার মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ওই যে আমি প্রথমে একটা বাক্য বলছিলাম যে আমি সারাদিন বাসায় শুয়ে আছি, আমার ভালো লাগছে না, তো আমি আমার আম্মুকে বলছি আমি একটু পার্কের দিকে যাচ্ছি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি, ইংলিশ কি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। এবার যদি বলি যে আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো, আমি তো বাজারের দিকে যাচ্ছি, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো, তাহলে ইংলিশ কি হবে? আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। অর্থাৎ সার্টেন একটা টাইমের ভিতর কোনো একটা কাজ কমপ্লিট করা, নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো কাজ সম্পন্ন করা বোঝাতে উইদিন প্রেপোজিশনের ব্যবহার হয়। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, ফিশ অলসো ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। ফ্রম মানে হতে বা থেকে, অফ মানে এর অধিকারে বোঝাতে ব্যবহৃত হয়। তো এগুলো আমরা দেখলাম। এখন দেখেন, যেটা বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট আমি অলরেডি ক্লিয়ার করেছি মোটামুটি। এখন যদি আমরা একটু এই জায়গাটা থেকে দেখি, ইউজ অফ প্রেপোজিশন, এখানে 30টা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার দেওয়া আছে। আমি কয়েকটা নিয়ে একটু কথা বলি বা দেখিয়ে দেই যে কিভাবে প্র্যাকটিসটা করতে হবে, তাহলে আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। আমি এই ক্লাস শেষে আপনাদের স্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে এই রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইলটা, প্রেপোজিশনের এই অথেন্টিক পিডিএফ ফাইলটা এই ফ্রি ক্লাসে আমি দিয়ে দিব আপনাদের। আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ ভাষা শিখতে গেলে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে হয়। আমি যে কথাগুলো বলছি, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন, নিতে পারছেন? শুরু থেকে এই পর্যন্ত যারা ক্লাসগুলো করছেন, প্রেপোজিশনটা কিভাবে শিখতে হবে বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার। ওকে। সো প্রিপোজিশনের সঠিক ব্যবহার শিখতে গেলে গতানুগতিক ধারায় সম্ভব না। যেমন দেখেন, আমি আমি আপনাকে এইটা নিয়ে কথা বলি। দেখেন আমার মানে মানে টিচারের আন্ডারে থেকে ক্লাস করার বেনিফিটটা কি। যেমন দেখেন, এখানে বলছে যে ইউজ অফ অ্যাট, আমি বলছি যে অ্যাট এর প্রধান ব্যবহার দুইটা। একটা হচ্ছে সময়কে ইন্ডিকেট করে, মানে শার্প টাইম, ঘড়ির কাঁটার পূর্বে অ্যাট বসে। আরেকটা কি বলছি, যে ছোট জায়গাটাকে অ্যাড বসে। এই দুইটা হচ্ছে অ্যাটের মূল ব্যবহার। বাট এইটা ছাড়াও আরো ব্যবহার আছে। যেমন বলছে দূরত্ব বোঝাতে অ্যাড বসে। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার, মানে ঢাকার ডিস্টেন্স এখান থেকে 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হেয়ার, সিলেট এখান থেকে 100 কিলোমিটার দূরে। দামের পূর্বে অ্যাড বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি, আপেল প্রতি কেজি 150 টাকায় বিক্রি হয়। বয়স বোঝাতে অ্যাড বসে। হি পাস্ট এসএসসি অ্যাট 16, হি পাস্ট এইচএসসি অ্যাট 18, সে 16তে এসএসসি পাস করেছিল, সে 18তে এইচএসসি পাস করেছিল। সো এইভাবে আমরা এটা দেখলাম। বাট এটা কতজন ধরে রাখতে পারবেন, কতজন মনে রাখতে পারবেন? আমি তো দুইটা বলে দিলাম, যে ছোট জায়গার আগে অ্যাড বসে আর শার্প টাইম ঘড়ির কাঁটার আগে অ্যাড বসে, এই দুটো গেল। আর তিনটা জিনিস আমরা দেখলাম, যে দূরত্ব, দামের পূর্বে, আর হচ্ছে আরেকটা কি দেখলাম, বয়স বোঝাতে কি বসে, অ্যাড বসে। কিন্তু দেখেন
এখানে আমার একটা হিন্ট আছে, যদিও এটা কোনো রুলস না, কোনো নিয়ম না, কোনো সূত্র না, বাট এটা যদি একটু ধরে রাখতে পারেন, যেমন মনে করেন এখানে জাস্ট এই শুরুটা বাদে, মানে ছোট জায়গার আগে অ্যাট বসে, এইটা বাদে বাকি প্রতিটা ব্যবহারে দেখেন এই অ্যাট প্রেপোজিশনটি একটা নিউমেরিক ওয়ার্ডের আগে বসছে। নিউমেরিক ওয়ার্ড মানে সংখ্যাবাচক শব্দ, মানে আপনি সবকিছু ভুলে যান, দূরত্ব, দাম, এগুলো ভুলে যান। দেখেন এই যে 9 AM, এটা এটা একটা সংখ্যা না, এর আগে অ্যাড বসছে। 10, এর আগে অ্যাড বসছে। 200, এটা একটা সংখ্যা না, একটা নিউমেরিক ওয়ার্ড না, এর আগে অ্যাড বসছে। দেখেন 50, 150, এর আগে অ্যাড বসছে। 16, 18, এর আগে অ্যাড বসছে। মানে অ্যাট প্রিপোজিশনটি মোস্ট অফ দ্য টাইম সংখ্যাবাচক শব্দ বা এরকম নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। এটা কোনো নিয়ম না, কোনো রুলস বা সূত্র না, কিন্তু এটা জাস্ট আমার জায়গা থেকে আমি আপনাকে একটা হিন্ট দিয়ে রাখলাম যে অ্যাট প্রেপোজিশনের ব্যবহার যদি হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মোস্ট অফ দ্য টাইম এরকম পজিশন, এরকম প্লেসে অ্যাট এর ব্যবহার হয়। জাস্ট এতটুকু আইডিয়া যদি কেউ নিয়ে রাখতে পারেন, সে প্র্যাকটিক্যাল লাইফে যখন স্পিকিং বা রাইটিং করতে যাবে, অ্যাট এর ব্যবহার সে সুন্দরভাবে করতে পারবে। এটাই হচ্ছে লাইভ ক্লাস করার বেনিফিট, বুঝছেন? তো এরপর দেখেন অন এর ব্যবহার। কোনো কিছু উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে, যেটা আমি বললাম, যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবল। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, হি উইল কাম হিয়ার অন 17 জুন। আমি সেখানে শনিবার গিয়েছিলাম, সে এখানে জুনের 17 তারিখে আসবে। নদীর তীর বোঝাতে অন বসে। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, খুলনা ইজ অন দ্য রূপসা। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। নির্ভরতা বোঝাতে অন বসে। উই লিভ অন রাইস, মানে হচ্ছে আমরা ভাত খেয়ে বাঁচি, মানে আমরা ভাতের উপর নির্ভর করে থাকি। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে থাকে, সে বাবার উপর নির্ভর করে থাকে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। ব্যাংকটি পঞ্চম তলায়, আমাদের ক্লাসটি তৃতীয় তলায়। তো এইভাবে এগুলোর ব্যবহার হচ্ছে। ইনের ব্যবহারটা আমি অলরেডি বলে দিয়েছি, যে বড় স্থানের আগে আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া। বাট যদি দেখেন একসাথে দুইটা জায়গার কম্পেয়ার করা আছে, যেমন আমি বললাম কিন্তু একটু আগে আই লিভ ইন ঢাকা, কিন্তু যদি ঢাকার থেকেও বড় জায়গা থাকে, যদি দুইটা জায়গার কম্পেয়ার করা থাকে, যেমন আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, আমি বাংলাদেশের ঢাকায় বাস করি। আবার আমি যদি বলি যে আমি ঢাকার মিরপুরে বাস করি, দুইটা জায়গা যদি থাকে, ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন, যেমন আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, তখন কিন্তু এরকম হয়ে যাবে। এখানে যেমন আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, এরকম হয়। ঠিক আছে? সো যদি দেখেন একটা বাক্যে প্রেপোজিশনের ব্যবহারটা এভাবে করতে হচ্ছে, জায়গা বা প্লেসের আগে যদি বড় জায়গা থাকে তার আগেই অ্যাট বসাবেন, আদারওয়াইজ ইন। কোনো বিষয় বা ভাষা বোঝাতে তার পূর্বে ইন বসে, যেমন আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আই এম স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। আই ওয়াজ বর্ন ইন 1980, হি ওয়াজ বর্ন ইন 2001। আচ্ছা, আপনাদের এই জায়গাটা আমি একটু আলাদাভাবে ক্লিয়ার করে দিই, একদম পার্টিকুলারলি। দেখেন, জাস্ট একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, তাহলে বুঝতে সহজ হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংরেজি ভাষায় টাইম রিলেটেড প্রেপোজিশন হচ্ছে মূলত তিনটা। কি বললাম বলেন তো? সময়কে মেনশন করার জন্য, সময়কে ইন্ডিকেট করার জন্য টাইম রিলেটেড প্রেপোজিশন মূলত তিনটা। এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে অ্যাট, দুই নাম্বার হচ্ছে অন, তিন নাম্বার হচ্ছে ইন। অর্থাৎ আহ, যেমন অ্যাট এর ব্যবহারটা কোথায়, ওই যে বললাম সার্টেন টাইমের আগে, যেমন গোস টু হি গোস টু দ্য স্কুল, সে স্কুলে যায় কখন? অ্যাট 9 AM, অ্যাট 9 AM, সকাল 9টায়, সে স্কুলে যায় সকাল 9টায়। তো এইভাবে আমরা মূলত অ্যাট এর ব্যবহারটা করি কোথায়? সার্টেন টাইমের আগে, ঘড়ির কাঁটার আগে। অনের ব্যবহারটা হচ্ছে বার বা তারিখের আগে, অর্থাৎ স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, ইভেন কোনো বার্থডে, অ্যানিভার্সারি ডে অর ডেট, তারিখ। হ্যাঁ, এখানে আমরা অন বসাই, যেমন হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল অন অন স্যাটারডে, হি ওয়াজ বর্ন অন স্যাটারডে, সে শনিবার জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ, আমি তোমার অফিসে আগামী জুনের 5 তারিখ আসবো। হ্যাঁ, আই উইল কাম টু ইয়োর অফিস আই উইল কাম টু ইয়োর অফিস ইন 5th জুন, ইন 5th জুন। সো এইভাবে যে কোনো বার বা তারিখের আগে, আবারও বলছি, বার বা তারিখের আগে, সরি সরি
ডে আর ডেট থাকলে অন বসবে, অন 5th জুন, অন 5th জুন, অন 5th জুন। তো বার বা তারিখের আগে অন প্রেপোজিশন বসবে। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ইংলিশ কি? ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। আমি যদি বলি বলেন তো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, এটার ইংলিশ কি? অনেকে এগুলো পারবে না, কেন জানেন? এটা প্যাসিভ ভয়েসের। দেখেন এই সেন্টেন্সগুলো এরকম হয়। ইন্টারন্যাশনাল, প্যাসিভের গুরুত্ব কতটা সেটাও 5th ক্লাসে আমি দেখিয়েছি। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, MOTHER, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অবজার্ভড অবজার্ভ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, দেখেন, অন 21 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। International Mother Language Day is observed on 21 ফেব্রুয়ারি। কিন্তু আমি যদি জাস্ট এইভাবে কথাটা বলতাম যে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন বাংলাটা এরকম হতো, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ ইন ফেব্রুয়ারি। ইন ফেব্রুয়ারি, কারণ মাস বা বছরের আগে কিন্তু ইন বসে। আমি যদি বলতাম 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড, অর্গানাইজেড, এগুলো সবই প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, হ্যাঁ। অর্গানাইজড ইন 1952, অর্থাৎ বিষয়টা হচ্ছে, আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে বলছি, ডে অর ডেট, বার বা তারিখের আগে, বার বা তারিখের আগে মূলত অন প্রেপোজিশন বসবে। সার্টেইন টাইম বা ঘড়ির কাটার আগে অ্যাট প্রেপোজিশন বসবে। আর মাস বা বছরের আগে, মান্থ আর ইয়ার, ইন প্রেপোজিশন বসবে। এইটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন, মানে অ্যাট, অন, ইন, এগুলোর অন্যান্য জায়গায়ও ব্যবহার আছে, বাট শুধুমাত্র সময়কে মেনশন করার জন্য, টাইমকে মেনশন করার জন্য অ্যাট প্রেপোজিশন শার্প টাইমের আগে বসে, অন প্রেপোজিশন বার বা তারিখের আগে বসে, ইন প্রেপোজিশন মাস বা বছরের আগে বসে, মাস বা বছরের আগে বসে। আমি কি এতটুকু বোঝাতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম? আপনারা বুঝতে পারছেন স্যার কি বলছি? টাইম রিলেটেড প্রেপোজিশন যেটা, ফোন দিলাম, ওই দিন ধরলো না আমার। স্যার দুইটার মধ্যে একটু পার্থক্য থাকবে দিয়ে যান। কিসের ভিতরে? ফর টু, বুঝি নাই, আবার বলেন। ফর 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 এন্ড আচ্ছা, ফর আর টু বলছি। টু, দেখেন দুই ভাবে ব্যবহৃত হয়, অনেকেই টু এর ব্যবহারটা বোঝে না। টু হচ্ছে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রেপোজিশন হিসেবে কখন ব্যবহার হয়? যখন দেখা যায় টু কোন একটা নাউন বা প্রোনাউনের আগে বসছে। নাউন বা প্রোনাউনের আগে কখন বসে? যখন কোন একটা দিকে, কারো কাছে, কারো প্রতি, বা কোনো দিক পর্যন্ত আসা বা যাওয়া বোঝায়, তখন টু বসে। আমার কথাটা বোঝেন? যেমন সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট। এখানে আমি দা কখন বলতে পারি? যদি ওই বাজারটা তার চেনা থাকে, ওই বাজার সম্পর্কে সে পরিচিত থাকে, আগে গিয়ে থাকে, এগুলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আর যদি না চেনা থাকে, জাস্ট হি ইজ গোয়িং টু মার্কেট, এটাও কারেক্ট, হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, এটাও কারেক্ট, যেটাই বলেন না কেন। বাট আমার লাস্টের ওয়ার্ডটা তো মার্কেট, নাউন বা প্রোনাউন। এটা হচ্ছে টু, কোন একটা দিকে যাওয়া বোঝায়। আর ফর মানে তো জন্য, এটা চতুর্থী বিভক্তি। প্লিজ ডু সামথিং ফর মি, আমার জন্য কিছু করো। জাস্ট এই বাংলাটা মনে রাখলেই হয় যে ফর মানে জন্য, চতুর্থী বিভক্তি। এতটুকু জানলেই, এতটুকু বুঝে রাখলেই ফরের ব্যবহারটা জানা যায়। এইবার আসি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে টু এর আরেকটা ব্যবহার হচ্ছে ইনফিনিটিভ হিসেবে টু এর ব্যবহার হয়। এটা প্রেপোজিশন না, এটা ভার্ব, অর্থাৎ নন ফাইনাইট ভার্বে, যে কোনো একটা ভার্বের পূর্বে, মনে করেন রিড মানে পড়া, আমি যদি বলি টু রিড, রাইট মানে লেখা, আমি যদি বলি টু রাইট, এরকম যে কোনো ভার্বের পূর্বে যদি টু যুক্ত করা হয়, সেইটাকে বলা হয় একটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব বলতে তার একটা নাম আছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের বাংলা অর্থ হচ্ছে এরকম, কোনো কিছু তে বা এর, এরকম বোঝায়। যেমন ডু মানে করা, টু ডু মানে করতে। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। এই বাক্যে ওয়েন্টটা মেইন ভার্ব। টু বাই আ বুক, একটা বই কিনতে। বাই মানে কেনা,
টু বাই মানে কিনতে, এই যে টুটা, এই টু কোনো প্রেপোজিশন টু না, এটা তো ভার্বের আগে বসছে। প্রেপোজিশন মূলত, প্রেপোজিশনের ডেফিনেশন কি? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে, প্রোনাউনের পূর্বে। বাট বাই এর পূর্বে যে টুটা বসছে ওইটা তো কোনো মেইন প্রেপোজিশন না, ওইটা একসাথে টু বাই, ওটাকে বলা হচ্ছে একটা ফ্রেজ, একটা ভার্ব ফ্রেজ। ওটার নাম হচ্ছে ইনফিনিটিভ, অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব। বাই মানে কেনা, টু বাই মানে কিনতে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে, ডু মানে করা, টু ডু মানে করতে। আর ফর তো জাস্ট সিম্পল, ফর মানে জন্য। এটা অর্থ জানলেই ফরের ব্যবহার আপনারা করতে পারবেন। কেউ কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বললাম? জি স্যার, ভালোভাবে বুঝতে পারছি এবার। তাহলে দেখেন, এই যে মানে ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি, আমি একটু আনমিউট করে দিছিলাম, আপনার মুখে মনে কোশ্চেন থেকে গেছে, কোশ্চেনটা আপনি করছেন, আমি কত সুন্দরভাবে ইন ডিটেলস আপনাকে ব্যাখ্যা দিয়ে দিলাম, ইনস্ট্যান্টলি দিলাম কিনা, পারছি কিনা? কিন্তু সবসময় তো আমি আপনাকে আনমিউট করি না, এই ফ্রি ক্লাসে করি, করতে পারি না, কারণ আনমিউট করলে একসাথে সবাই কথা বলে ওঠে। যদিও এখন লাস্টের দিকে ফ্রি ক্লাসগুলো আছে, এই জন্য পেইড কোর্স অলরেডি শুরু করে দিয়েছে, এই জন্য মেম্বার কম আছে, আপনাদের কাছ থেকে দু একটা কোর্সেন নিতে পারছি। কিন্তু অনেক কোশ্চেন, অনেক প্রশ্ন আপনাদের থেকে যায়, এটা আমিও জানি, আমিও বুঝি। আর আমার পক্ষেও একদম সব লেকচার এই যে ধারাবাহিকভাবে দিতে গেলে, আমি তো আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি, যতটুকু সম্ভব হচ্ছে টাইমের ভিতরে ডিসক্রাইব করা প্রত্যেকটা বিষয় আমি বলে যাচ্ছি। কিন্তু যদি টু ওয়ে কমিউনিকেশন না থাকে, ভাষাটা প্রফেশনালি শেখা যায় না। হ্যাঁ, যারা পেইড কোর্সে আসছেন, আপনারা এখানে যারা আজকে ক্লাস করছেন প্রত্যেকেই, মানে এর ভিতরে প্রায় 30 থেকে 40% পেইড কোর্সের স্টুডেন্ট আমি জানি, মানে নতুন ভর্তি হয়েছেন আমার ব্যাচে, আমি এটা দেখতে পারছি, আপনাদের আইডি দেখে বুঝতে পারছি। গতকাল একটা ক্লাস হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান পেইড ব্যাচে, তারা জানাবেন। আগামীকাল সেকেন্ড ক্লাস, আজ পেইড কোর্সের ক্লাস নেই এখানে যারা আছেন, আমি জানিয়ে রাখছি, কারণ এটা হচ্ছে শনি সোম বুধ শুক্র, সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ শুক্র রাত 10টা থেকে 11টা। আপনারা একটা রুটিন পেয়ে যাবেন ব্যানার আকারে, এবং কনভারসেশনে একটা গ্রুপ করে দিব ভেরি সুন। সো যেটা আমি বলছি, আর আগামীকাল পেইড কোর্সের সেকেন্ড ক্লাস হবে। যারা অ্যাডমিশন নেননি বা ভর্তি হননি এখনো পর্যন্ত, হতে চান, আর যদি কেউ মনে করেন আমি এক্সপার্ট হতে চাই, প্রফেশনাল হতে চাই, ল্যাঙ্গুয়েজকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আপনি আসতে পারেন, এতটুকু বলতে পারে আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি সেভাবেই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি শিখিয়ে থাকি প্র্যাকটিক্যাল ওয়েতে। আর এই যে বিষয়গুলো, এগুলো প্র্যাকটিক্যালি না শিখলে কখনোই ডেভেলপ করা যায় না। তো যাই হোক, পেইড কোর্সের কোর্স ফি 2,000 টাকা, 3 মাসের কোর্স। 3 মাসের থেকে বেশি সময় লাগলে সেটা আপনি পাবেন। যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না, আমি কিন্তু এই সুযোগটাও রাখি, এটা কেউ দেয় না, 1,000 টাকা অ্যাডভান্স করে আপনারা পেইড ক্লাস শুরু করতে পারবেন। 1,000 টাকা, অনলি 1,000 অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে এরকম টাইমে দিতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন, যারা করতে চান। গতকাল একটা ক্লাস হয়ে গেছে, যেটা হয়ে গেছে ওইটা রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন, আপনারা সেকেন্ড ক্লাস থেকে জয়েন করবেন যারা করতে চান, মানে এখনো সময় আছে একদম শুরু থেকে শেখার। যাই হোক, আহ এরপর আমি কোথায় ছিলাম? টাইম রিলেটেড প্রিপোজিশন গুলোর কথা বলছিলাম আপনাদেরকে। তো এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে, দেখেন এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, এটা নিজে প্র্যাকটিস করলে আপনি ডেভেলপ করতে পারবেন, যত প্র্যাকটিস করবেন তত ডেভেলপ করতে পারবেন। বাট ওই যে যে কথাটা বললাম, যদি একটা মেন্টরের অধীনে থেকে করা যায়, এটার আলটিমেট ডেভেলপমেন্টটা পাওয়া যায়। এই যা যা আপনারা দেখছেন, যা যা লেখা দেখছেন, এগুলো কিন্তু সবই আমার লেখা এই বইটাতে আছে। আপনারা অনেকে আমার এই বইটা নিয়েছেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই যে বইটা, একটা কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ। এই বইটা, আহ এই বইটার প্রায় 7th or 8th চ্যাপ্টারে প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে, এই যেভাবে দেখছেন আপনারা এখানে, এইভাবেই দেওয়া আছে, এই দেখেন, এবং আরো ওর থেকেও ভালোভাবে দেওয়া আছে। এই দেখেন, চ্যাপ্টার নাম্বার 7। অনেকে খালি বলেন কি, আপনার বই ভিতরে দেখতে চাই, ডেমো দেখতে চাই, এটা ওইটা। আরে বাবা, আমি যা পড়াই, যা ক্লাস নেই, এতদিন যা ক্লাস নিয়ে আসছি, আমার মুখে যা লেকচার দিয়ে আসছি, এই সবই আমার বইয়ের অংশ, বাইরের কিছু না। তো এই দেখেন, এই যে প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন, প্রেপোজিশন এই যে আজকে আমি যা যা পড়ালাম, এই যে প্রেপোজিশন ডিকশনারি, এগুলো এইভাবে পরপর দেওয়া আমার এই বইটাতে, এই যে বইয়ের 56 পেজে। যাদের কাছে বই আছে, যারা নিয়েছেন, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, যারা হাতে পেয়েছেন তারা জানেন, অনেক প্রিমিয়াম কোয়ালিটির করে তৈরি করা বইটা। প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ আপনারা অর্ডার করে নিতে পারবেন, বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। এরপর এই যে প্রতিটা, এই যে 30টা প্রেপোজিশনের যে ডিটেলস ব্যবহার, সেটাও ধারাবাহিকভাবে দেওয়া আছে এই বইটাতে, আরো নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দরভাবে এটা
এগুলো দেওয়া আছে, বাংলা এক্সাম্পল দেওয়া আছে, ইংলিশ এক্সাম্পল দেওয়া আছে। জাস্ট ইট উইল ডিপেন্ড অন ইউর প্র্যাকটিস। আর যদি আমার সাথে কানেক্ট থাকতে পারেন, আমার ক্লাস করতে পারেন, তাহলে তো আপনার আর প্রবলেম থাকার বা কোথাও বাধা থাকার আহ, থাকবে বলে আমার মনে হয় না। ইনশাল্লাহ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট উইদিন ভেরি শর্ট টাইম। এই যে দেখেন আমার এই বইটার ভিতরে এই যে 61 পেজ, মানে এই সবগুলো প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার দেওয়া আছে। ঠিক আছে, তো যাই হোক, এরপর হচ্ছে টু, এরপর হচ্ছে অপ। দেখেন অপ মানে কি, এর, এর ও এফ অপ। আর ও ডাবল এফ অপ মানে হচ্ছে আমরা বলি এটা অফ করো, বন্ধ করো, ক্লোজ করো, সেটা হচ্ছে ও ডাবল এফ। আর ও এফ অপ মানে হচ্ছে এর, যেমন অধিকারে বা মালিকানায় বোঝাতে ব্যবহৃত হয়। দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এটা মিস্টার আজাদের কার। মিস্টার আজাদ অফ মিস্টার আজাদ, আজাদের। দিস ইজ দ্য ফোন অফ মি, এটা আমার ফোন। মি মানে আমি, অফ মি মানে আমার। র, এটা ওইভাবে হয় না এই সেন্টেন্সটা। তারপর এইখান থেকে দেখেন এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। যেমন উপকরণ বোঝাতে অফ বসে, দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার। এই ব্রিফ কেসটা চামড়ার তৈরি। লেদার মানে কি, চামড়া। অফ লেদার, চামড়ার, এই যে র শব্দটা আসে। দ্য হাউস ইজ মেড অফ উড, এই বাড়িটা কাঠের তৈরি। উড মানে কাঠ, অফ উড মানে কাঠের। এর কারণ বোঝাতে অফ বসে, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, এই লোকটা ক্যান্সারে মারা গেছে। ক্যান্সার অফ ক্যান্সার। হি ডাইড অফ করোনা ভাইরাস। সম্পর্ক বোঝাতে অফ বসে, আই নো এভরিথিং অফ ইট, আমি এটার সম্পর্কে সবকিছু জানি। ইট মানে এটা, অফ ইট মানে এটার, এর। হি নোজ এভরিথিং অফ ইংলিশ গ্রামার, সে ইংলিশ গ্রামারের সবকিছু জানে। ইংলিশ গ্রামার, অফ ইংলিশ গ্রামার। সো এইভাবে আপনারা এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবেন। দেখেন এই যে ওভার এর ব্যবহার দেওয়া আছে, অ্যাবাভ এর ব্যবহার দেওয়া আছে, বিটুইন অ্যান্ড অ্যামাং এর ব্যবহার দেওয়া আছে। এটা আমি বলছি না যে দুইজনের ভিতর কম্পেয়ার করলে বিটুইন, দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে কম্পেয়ার করলে অ্যামাং। এই যে ফর, একজন ফরের কথা বলছিলেন, দেখেন ফর মানে জন্য, এটা চতুর্থী বিভক্তি। বাংলা গ্রামারে বিভক্তি আছে না, সেইটা। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ধরে যাবত বোঝাতে ফর বসে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, এর মানে হচ্ছে সে 4 ঘন্টা ধরে কাজ করছে। যদি থেকে বোঝায়, পয়েন্ট অফ টাইম বোঝায়, তাহলে সিন্স বসে। যেমন আমি যদি বলতাম সে সকাল থেকে কাজ করছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, এরকম হতো। তো আরো এখানে দেওয়া আছে কারণ বোঝাতে ফর, মনে বলতে এসব কিছু না, এতটুকু মনে রাখেন। ফর মানে জন্য। আই শ্যাল গো টু নেপাল ফর আ ট্যুর, মানে আমরা ট্যুরের জন্য, ভ্রমণের জন্য নেপালে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু জাপান ফর হায়ার স্টাডিজ। ফর মানে উচ্চ শিক্ষার জন্য জাপানে গিয়েছিলাম। জাস্ট এতটুকু মনে রাখলেই হয়। আর প্রত্যেকটা এই যে বাই এর ব্যবহার, ফ্রম, ইনটু, উইদিন, টুয়ার্ডস, বিফোর, আফটার, সবগুলো প্রেপোজিশন দেওয়া আছে। যেগুলো আছে লাস্টের দিকে এগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না। মোস্ট ইম্পর্টেন্ট প্রেপোজিশন কোনগুলো সেগুলো আমি আবার এখানে আলাদা করে দিয়েছি। মানে 30টা প্রেপোজিশনের ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ প্রেপোজিশন দেখেন, অ্যাট, অন, ইন, অফ, ফর, সিন্স, about, between, among, from, with, over, under। অ্যাটলিস্ট এই কয়টা প্রেপোজিশন, এখানে 12টা বা 13টা আছে। যদি এগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, এগুলো দেখে উপর থেকে প্র্যাকটিস করবেন, তাহলেও আপনি আপনার রাইটিং বা কনভারসেশন ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। এরপর এটার উপর আরো কিছু এক্সারসাইজ এখানে আছে। যেমন মনে করেন, আই উইল টেক আ ক্লাস ড্যাশ 10 PM, তাহলে সার্টেন টাইমের আগে কি বসবে, অ্যাট প্রেপোজিশন। অ্যাট 10 PM ড্যাশ মানডে, তাহলে বারের আগে কি বসে, ডে অর ডেট, হ্যাঁ, তারিখ বা বারের আগে অন। তাহলে আই উইল টেক আ ক্লাস অ্যাট 10 PM অন মানডে। হি লিভস ড্যাশ বাংলাদেশ ড্যাশ ঢাকা। দুইটা জায়গার ভিতর যদি কম্পেয়ার করা হয়, তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন। হি লিভস ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। ঢাকা ইজ ড্যাশ কিলোমিটার ফ্রম হেয়ার। ডিস্টেন্স বা দূরত্ব বোঝাতে মূলত অ্যাট প্রেপোজিশন বসে। এবং আমি আপনাদের বলছিলাম যে মোস্ট অফ দ্য নিউমেরিক ওয়ার্ড, হ্যাঁ, সংখ্যাবাচক শব্দের আগে মোস্ট অফ দ্য টাইম অ্যাট প্রেপোজিশন বসে। সো ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার। ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। মূলত নদীর তীর বোঝাতে অন প্রেপোজিশন বসে, নদীর তীর। খুলনা ইজ অন দ্য রূপসা। চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলী। বরিশাল ইজ অন দ্য কীর্তনখোলা। সিলেট ইজ অন দ্য সুরমা। সো এরকম নদীর তীর বোঝাতে অন প্রেপোজিশন বসে। সো এরকম অনেক প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আছে। আর পেইড কোর্সের প্রেপোজিশনের ফাইল, সেগুলো ডিফারেন্ট, সেগুলো নিয়ে আমি কথা বলবো, দেখাবো। তো যাই হোক, আপনারা, আমি এটার পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। আমার আজকে রাত 10টায় আরেকটা ক্লাস আছে। আমি এখন আপনাদের ওই স্টোরি রিডিং নিয়ে একটু কথা বলি, না হলে সময় চলে যাবে।
এটা সেন্ড করার পর আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, রেকর্ডেড ক্লাসটা দেখবেন। আশা করি আপনারা ভালো একটা ডেভেলপমেন্ট এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, কারণ প্রেপোজিশন শিখতে গেলে সত্যি কথা বলতে গতানুগতিক ধারায় পড়ে বা প্র্যাকটিস করে হয় না। যদি আপনি প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করতে পারেন, প্র্যাকটিক্যাল লাইফের সাথে, প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে, সেন্টেন্স বা বাক্যের ভিতরে প্রেপোজিশনকে অ্যাপ্লাই করতে পারলেই আপনি এটাকে ধরে রাখতে পারবেন, ডে টু ডে লাইফে ইউজ করতে পারবেন। দ্যাট ইজ দ্য মেইন থিংস। তো যাই হোক, আমি এখন একটা গল্প নিয়ে কথা বলি, আপনারা একটু দেখেন এটা নিয়ে কেন কথা বলতে চাচ্ছি। তার কিছু রিজন আছে। রিজনটা হচ্ছে, আমরা অনেকেই ইংলিশ শিখি, শুধু গ্রামার শিখি, শুধু স্পোকেনের রুলস শিখি, কখনো প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি না। আমি যাদেরকে শেখাই, যাদেরকে পড়াই, আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। তো এই প্যাসেজ অ্যানালাইসিস করলে আপনার বেনিফিটটা হচ্ছে, আপনি বুঝতে পারবেন একটা সেন্টেন্স কিভাবে, কোন ফরম্যাটে লেখা আছে, রাইটিং এর ফরমেশনটা কি। আমরা অনেকে ইংলিশ প্যাসেজ রিড আউট করি, সেটা কোনো স্টোরি হোক, নোভেল হোক, ফিকশন হোক, নন ফিকশন হোক, আমরা রিডিং পড়ি। রিডিং পড়ে অ্যাকচুয়াল অর্থ বা মিনিংটা আমরা বের করতে পারি না। কোন টেন্সে লেখা আছে এটা আমরা বুঝি না, সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা এটা আমরা ধরতে পারি না, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, এটা আমরা বুঝি না। আমি আজকের এই সেশনটিতে এটি বুঝিয়ে দিব, অর্থাৎ যে কোনো সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল মিনিংটা কিভাবে আপনি পাবেন, কিভাবে আপনি বের করবেন। আর এই প্যাসেজ অ্যানালাইসিস করলে রাইটিং এর ফরমেশন বোঝা যায়, রিডিং এর ডেভেলপমেন্ট হয়, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয়। সো প্রত্যেকে বোঝার চেষ্টা করেন। আমি এই প্যাসেজটা পড়ছি, একটু দেখেন, খুব সুন্দর একটা গল্প, আপনাদেরও ভালো লাগবে। এই প্যাসেজের মেইন বেনিফিটটা হচ্ছে যে আমরা অনেকেই পড়ি, বাট অ্যাকচুয়াল অর্থটা, অ্যাকচুয়াল যে বাংলা অর্থ, এটা আমরা বের করতে পারি না। সো এইটা করতে হবে সঠিকভাবে। আমরা টেন্স আইডেন্টিফাই করার চেষ্টা করব। টেন্স কিভাবে আইডেন্টিফাই করব? প্রতিটা বাক্যে ভার্বের দিকে ফোকাস করলে, ভার্বের দিকে খেয়াল করলে বোঝা যায় যে কোন টেন্সে এটা লেখা আছে। যেমন দেখেন, রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দের স্কুল লাইফ। এখানে সাবজেক্ট হচ্ছে রাজু অ্যান্ড শোভন, ভার্ব হচ্ছে আর। আমরা অনেকেই মনে করি অ্যাম ইজ আর থাকলে সেটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট না। এখানে এই আরটা মেইন ভার্ব, বি ভার্বের সেন্টেন্স। এটা প্রেজেন্ট সিম্পল, নট কন্টিনিউয়াস। মানে সরি, আমার ভুল হচ্ছে। আমরা অনেকেই মনে করি অ্যাম ইজ আর থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস হতে গেলে অ্যাম ইজ আর এর পর আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি হয়। বাট এটা আরটাই মেইন ভার্ব, থাকা বা হওয়া বোঝায়। এটা প্রেজেন্ট সিম্পল। বলছে রাজু এবং শোভন ছোটবেলা থেকে খুবই ভালো বন্ধু। নাও, এখন, এই নাও শব্দটা মেইন সেন্টেন্সের কোনো পার্ট না, এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, এখন, দে ডু, তারা করে। প্রতিটা ইংলিশ সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়। দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টর, তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। টুডে, আজ, দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স, আজ তারা একে অন্যের সাথে 3 বছর পর দেখা করে বা মিট করে। ইস আদার, এটাকে কি বলা হয় জানেন? একটা রেসিপ্রোকাল প্রোনাউন। দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাতে ইস আদার, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার। লাস্ট পর্যন্ত থাকেন, গল্পটা শোনেন, আপনাদের ভালো লাগবে এই গল্পটা। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড, তারা খুবই খুশি একে অন্যের সাথে দেখা করতে পেরে অনেক দিন পর। তাহলে যে টু মিট, এটা কি? ইনফিনিটিভ। দে আর ভেরি হ্যাপি, এটা কোন টেন্স তাহলে? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। আফটার সো মেনি টক্স, দেখেন এই যে অংশটা, এই যে হাইলাইট করা ইয়েলো কালার দিয়ে, এটা কোনো সাবজেক্ট না, এটা কোনো ভার্ব না, এখানে কোনো ভার্ব নেই। কিন্তু এই টক্স শব্দটা দেখলে অনেকে মনে করবে ভার্ব, বাট এটা একটা নাউন, জাস্ট একটা নাউন। হ্যাঁ, বলছে অনেক কথা বলার পর, এটা একটা ফ্রেজ, এটাকে বলে প্রেপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, অনেক কথা বলার পর এইখান থেকে বাক্যটা শুরু। রাজু সেইড, সেই মানে বলার, পাস্ট ফ্রম সেইড। তাহলে বাংলাটা কি? রাজু বললো। অ্যাকচুয়াল বাংলা বুঝতে হবে, আওয়ার মাদার টাং ইজ বাংলা। আমরা অনেকে প্যাসেজ রিড আউট করি, রিডিং পড়ি, বাট টেন্স ধরতে পারি না, ভার্বের ফর্ম বুঝি না, এজন্য বাংলা অর্থ করতে পারি না। সো আফটার সো মেনি টক্স, অনেক কথা বলার পর, রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, রাজু তার মুখে একটি হাসি নিয়ে বলল, হাউ ইজ রূপা, রূপা কেমন আছে। শোভন সেইড উইথ আ শাই, শোভন একটা শাই মানে কি জানেন? একটা নিঃশ্বাস, একটা দীর্ঘ শ্বাস ফেলে বলা। হ্যাঁ, বলল, আই ডোন্ট নো, আমি জানি না, হাউ শি ইজ নাও, আই উইশ শি মে স্টে বেটার দ্যান আই, আমি চাই সে আমার চেয়ে ভালো থাক। হ্যাঁ, ভালো থাকুক। মানে রাজু এবং শোভন দুইজন বন্ধু। রাজু শোভনকে জিজ্ঞাসা করলো শোভনের গার্লফ্রেন্ড সম্পর্কে, শোভনের গার্লফ্রেন্ডের নাম রূপা। তো শোভন বলছে, আমি জানি না সে কেমন আছে, আমি চাই সে ভালো থাকুক। রাজু বলছে, হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো? এটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলাটা কি? তুমি কি বলছো? ডিডন্ট ইউ ম্যারি হার, ডিডন্ট ইউ ম্যারি হার, এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে
তুমি তাকে বিয়ে করনি, তুমি তাকে বিয়ে করনি, তুমি তাকে বিয়ে করনি। বলছে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। আমরা অনেকেও জানি যে লাইক মানে পছন্দ করা, তাই না? বাট না, এই লাইকের মানে কিন্তু চাওয়াও হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে চাওয়া অর্থে অনেকগুলো ভার্বের ব্যবহার হয়। এটা আমরা অনেকে জানি না, এটার উপর আমার আলাদা একটা ক্লাস আছে। যেমন ওয়ান্ট মানে চাওয়া, আমরা এটা জানি, WANT। দেখেন, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, হোপ মানে চাওয়া, উড লাইক টু মানে চাওয়া, আর এই জাস্ট লাইক মানেও চাওয়া। ঠিক আছে? লাইক মানে শুধু পছন্দ করা না। ম্যারি মানে বিয়ে করা। টু ম্যারি মানে কি তাহলে? বিয়ে করতে। ওই যে বললাম 2+B1। তাহলে আই অলওয়েজ লাইক টু ম্যারি, আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম, বাট ফাইনালি শি ডিডন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স। এখন বলেন তো, আমি যদি বলতাম সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতো? এই যে লাস্টের যে বাক্যটা, ফাইনালি শি ডিডন্ট ম্যারি মি। এখন আমি যদি বলতাম সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতো? কেউ বলতে পারবেন? তাহলে ইংলিশটা কি হতো? সে বিয়ে করেছিল। এনিওয়ান ক্যান সে দ্যাট? She married me. রাইট, থ্যাংক ইউ। শি ম্যারিড মি। অর্থাৎ যখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব, মেইন ভার্বের V2 পাস্ট ফর্মটা আমরা ইউজ করব। আমরা অনেকে এটা করতে পারি না, আমরা ওয়াজের ব্যবহার করি, ডিডের ব্যবহার করি, বাট না, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব যদি থাকে, সেইটার পাস্ট ফর্ম V2 ব্যবহার করতে হবে। এবার বলছে আই কান্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না, মডালের সেন্টেন্স। শি সেড মি সেভারাল টাইমস, সে অনেকবার বলেছিল। শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য লাভের সাথে এস। সে আমাকে অনেকবার বলেছিল যে সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। শি অলসো সেড মি দিস টক্স 1000 টাইম, সে আমাকে এই কথাগুলো 1000 বার বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেইড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, সে এই কথাগুলো বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল, অথবা সে লাইড, লাই থেকে লাইড। এই যে আমি ইংলিশটা পড়ছি এবং এর অ্যাকচুয়াল বাংলাটা বলছি, এটা আপনাকে বলতে হবে। আমি পড়তেছি, আমি বলতেছি, আপনাদের কাছে হয়তো অনেক সহজ মনে হচ্ছে বাহ এত ইজি রিডিং, কিন্তু না। আপনি নিজে সেন্টেন্স গুলো পড়েন এবং পড়ে নিজে অর্থটা করতে যান, দেখবেন বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন। যখনই আপনি প্রবলেম ফেস করবেন ঘাবড়ে যাবেন, ওই ঘাবড়ালে হবে না, ওই জায়গা থেকে ওভারকাম করতে হবে। এটা তখনই বোঝা যায় যে আমার সমস্যাটা কোথায়, যখন নিজে প্র্যাকটিস করা যায়। আমি করতেছি, আপনার সহজ মনে হচ্ছে, বাট আমি আমার ব্যাসে, আমার পেইড ব্যাসে আমার স্টুডেন্টদেরকে দিয়ে আমি এগুলো প্র্যাকটিস করাই। তারা ভুল করলে তাদের ভুলটা আমি ধরাই দিই। এটা আপনার করতে হবে। একটা ভাষা আপনাকে শিখতে হবে, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। আমি টিচার, টিস মানে কি? শিক্ষা দেওয়া। টিস শেখানো, এটা একটা পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের ক্লাস করছেন? আমার এই বইয়ের ভিতর পজিটিভ ভার্ব আছে, আমার ক্লাসও আছে পজিটিভ ভার্বের। তো টিস, লার্ন মানে শেখা, টিস মানে শেখানো। আমি ওটাকে শেখাচ্ছি, বাট শিখবে কে? আপনি। কাজটা কার? আপনার। প্র্যাকটিস কে করবে? আপনি। কার মুখ দিয়ে কথা বের করবেন? আমার না আপনার। আমি কি করতে পারি? একটা কারেক্ট স্ট্র্যাটেজি বলতে পারি, কারেক্ট কিছু টেকনিক দেখাই দিতে পারি, কিছু কৌশল দেখাই দিতে পারি, যাতে করে আপনি ইংলিশ দ্রুত ডেভেলপ করতে পারেন। বাট এগুলো কিন্তু আমার পড়ার কথা না, আমার প্র্যাকটিস করার কথা না। আমি ডেভেলপ করবো না, ডেভেলপ করবেন আপনি। এগুলো আপনাকে দিয়ে করাবো আমি। এরপর দেখেন, হার ইনোসেন্ট লুকিং ফেস, তার নিরীহ চেহারা, ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থ কি? তার নিরীহ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসছে। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। এটা মরালের সেন্টেন্স। পসিবিলিটি অর্থে মে ভার্বের ব্যবহার হয়। হ্যাঁ, ওই যে বলছিলাম না, আর আমি যা বলছি এটা কোনোটাই মিথ্যা না, যে 12টা টেন্স, 18টা সেমি মডেল, সেমি মডেল, এর বাইরে ইংলিশের কোনো সেন্টেন্স হয় না। কোনো সেন্টেন্স নেই। 30টা স্ট্রাকচার যদি জানা থাকে, এটার প্র্যাকটিস যদি কারো থাকে, আপনারা যদি করে রাখতে পারেন, অনেকগুলো ক্লাসে আমি এটা নিয়ে কথা বলেছি, বিশ্বাস করেন, যে কোনো কিছু বাংলায় দেখলে ইংলিশে বলতে পারবেন, যে কোনো ইংলিশ সেন্টেন্স দেখলে সেটা বাংলা করতে পারবেন। 12টা টেন্স আর 18টা মডেল, সেমি মডেলের ব্যবহার যদি আপনার জানা থাকে। শোভন সেইড, শোভন বলেছিল, আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। বাংলাটা কিন্তু এরকম। বাট মাই ড্রিমস ডিডন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। আমি যদি বলি আমার স্বপ্ন সত্য হয়েছিল, মাই ড্রিমস কেম ট্রু হতো। কামের পাস্ট ফর্ম কেম, কাম, কেম, কাম। সো যখন নেগেটিভ করা হচ্ছে, ডিডের ব্যবহার হচ্ছে। ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকছে। রাজু সেইড, রাজু বলল, ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো। ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো। বলছে আই ডোন্ট নো ওয়াই, আমি জানি না কেন। রাজু সেইড,
Where she is now, সে এখন কোথায়? শোভন said, she married the only son, অনেকে son বলে, এটা son না, son. She married, শেষ হয়ে গেছে, একটু ওয়েট করেন, the only son of the richest man of our village. সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছিল. His name is Robbie, you know him. তার নাম রবি, তুমি তাকে চেনো. Why didn't you try to stop her? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থ কি জানেন? কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? এই যে বাংলাটা বললাম না, এই অ্যাকচুয়াল বাংলাটা আপনাকে বলা শিখতে হবে। আমি বারবার এই কথাটা বলছি, অনেকে হয়তো সেন্টেন্স পড়ে বুঝবেন যে কি বোঝাতে চাচ্ছে, বুঝলে হবে না, আমি বলছি আপনি অ্যাকচুয়াল অর্থটা বের করে নিয়ে আসেন। বাংলাটা কি? কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে বাংলা কি? আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। সাডেনলি শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন। যারা পার্টস অফ স্পিচ না বোঝে তারা এগুলো অর্থ বের করতে পারবে না। যেমন এই সেন্টেন্সটা দেখলে অনেকে মনে করবে কোন একটা কন্টিনিউয়াস টেন্স এই টকিং দেখে, বাট এই টকিং এর আগে কি অ্যাম, ইজ আর অজ আর আছে? দেখেন তো, না। এই টকিংটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। এই টকিংটা জাস্ট একটা জেরান্ড, জাস্ট পার্টস অফ স্পিচ হিসেবে একটা নাউন। এখানে মেইন ভার্বটা কিন্তু রিডিউসড, মানে কমানো, মানে হঠাৎ করে এসে আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছিল, কমিয়ে দিয়েছিল, এটা হচ্ছে মেইন ভার্ব। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। টকিং, মিটিং, এগুলো দেখে আমার ভার্ব মনে হচ্ছে, বাট আসলে কি ভার্ব? আসলে কোনো অ্যাকশন দিচ্ছে, কোনো কাজ করছে, সাবজেক্টের পরে বসছে, এগুলো দেখে টেন্স চেনা যাচ্ছে না। তাহলে এগুলো নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। আমি আপনাদের ফোর্থ ক্লাসে এটা নিয়েও কথা বলেছি। কি দেখাইনি বলেন? আপনারা যে কোনো একটা পেইড ক্লাস করে আসেন আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যান, আপনি বুঝতে পারবেন কি ছিল এখানে, কত ইনফরমেশন আমি দিয়েছি, যারা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারে। কারণ আমি সেভাবে অনেক পরিশ্রম করে পড়াই প্রত্যেকটা স্টুডেন্টকে। আমার কাছে কারা কারা আমার ক্লাসগুলো বুঝতে পারে জানেন? যারা 2 জায়গা, 3 জায়গা, 4 জায়গা থেকে ধাক্কা খেয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করছে, ট্রাই করছে, বাট শিখতে পারিনি। তারা যদি আমার এই ক্লাসগুলো করে, এই ফ্রি ক্লাসগুলো করে, তারা বুঝতে পারবে যে না, ল্যাঙ্গুয়েজ অথেন্টিক ভাবে শিখতে গেলে, একদম অরিজিন থেকে শিখতে গেলে ঠিক এভাবেই শিখতে হয়, এভাবেই ডেভেলপ করতে। আপনারা এখানে অনেকেই আছেন যারা আদার্স বিভিন্ন জায়গায় পেইড কোর্স করেন, সেই ক্লাসগুলোর সাথে আর আমার এই নট পেইড, এই ফ্রি ক্লাসগুলোর আপনি কম্পেয়ার করবেন। যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। কেন এত কনফিডেন্ট নিয়ে বলি? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে পড়াই, সর্বোচ্চ পরিশ্রম করে পড়াই। আর এটা যারা পেইড কোর্সে আসছেন তারা আরো ভালোভাবে বুঝতে পারবেন, কারণ তারা তো রেগুলার আমার সাথে থাকবেন। এই ফ্রি ক্লাস তো রেগুলার এইভাবে হবে না, এটা হয়তো 1 দিন 2 দিন পর বন্ধ হয়ে যাবে, বা 2 দিন পর 3 দিন পর একটা ক্লাস আমি নিবো আমার ভালো লাগবে। বাট পেইড কোর্স তো একদম রুটিন অনুযায়ী ধারাবাহিক ভাবে হবে। তো দেখেন এরপর কি বলছে, আই ডাউটেড সামথিং রং অ্যান্ড আই অ্যাস্কড হার। আমি সন্দেহ করেছিলাম কিছু একটা ভুল হচ্ছে এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। কি জিজ্ঞাসা করেছিলাম? হোয়াটস রং উইথ ইউ, তোমার কি সমস্যা হচ্ছে? শি সেড এভরিথিং ইজ অল রাইট। এবার বলছে দেখেন, কিপিং হ্যান্ড অন শোভন শোল্ডার, এটা কিন্তু একটা জাস্ট ফ্রেজ, কোনো সেন্টেন্স না। শোভনের কাঁধে হাত রেখে রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু তার চোখে পানি নিয়ে বলল, সরি এটা শোভন হবে, বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড, সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক হার চেঞ্জেস ইজিলি, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল তার এই পরিবর্তনটা সহজে মেনে নেওয়া। শোভন ওয়াজ উইপিং, শোভন কাঁদতেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করছিল, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। টু কনসোল, এটা ইনফিনিটিভ। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার মতো। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। হ্যাঁ, ডিড শি কাম ব্যাক নো মোর, বলছে সে কি কখনোই ফিরে আসেনি? বলছে শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। তাহলে দেখছেন পাস্ট টেন্স, কোশ্চেন করতে গেলে ডিডের ব্যবহার হবে, বা নেগেটিভ করতে গেলেও ডিডের ব্যবহার হবে। যখন ডিডের ব্যবহার হয় পাস্ট সিম্পল টেন্সে, মেইন ভার্বটা বেস ফর্মে থাকে, বাট যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় V2, কামের পাস্ট ফর্ম কেম বসাতে হবে। শি কেম ব্যাক অন ডে মানে কি, সে একদিন এসেছিল, বাংলা বুঝতে হবে। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি,
সে আমার পাশে বসেছিল, আমার বডিতে টাচ করে। আই লস্ট মাইসেলফ ইন জয়, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম, আমি আনন্দে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এই মাইসেলফ কথাটা কি? একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্ট করে। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট, এফ ডাবল এল, ফিল মানে অনুভব করা, এর পাস্ট ফর্ম ফেল্ট, অর্থাৎ আমি এমনটা অনুভব করেছিলাম যে আই গট ব্যাক মাই লস্ট ড্রিমস, আমি আমার হারানো স্বপ্নটা ফিরে পেলাম, আমি আমার হারানো স্বপ্নটা ফিরে পেলাম। বলতে হোয়াট ডিড শি সে, সে কি বলেছিল? শি সেইড অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভড বাট মে নট বি ম্যারিড, তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে বাট বিয়ে করা যেতে পারে না। হ্যাঁ, কত প্র্যাকটিক্যাল, তাই না? তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে বাট বিয়ে করা যেতে পারে না। এরপর দেখেন কি বলছে, অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধু ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওর্ন। এই যে ক্যান নট বি প্লাস ভি থ্রি, এটা কিসের স্ট্রাকচার জানেন? মডাল ভার্বের প্যাসিভের স্ট্রাকচার। ওই যে আমি ফিফথ ক্লাসে দেখেছিলাম, কোনটা আমি আপনাদের দেখাইনি বলেন? এটা আমি ফিফথ ক্লাসে বলছিলাম না যে প্যাসিভের গুরুত্ব কতটা? সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, লাভ, সো ক্যান নট বি ইটেন মানে ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পড়া যেতে পারে না। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, আমি একটা দারিদ্র পরিবার থেকে বেড়ে উঠেছি। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। এই যে ওয়ার্ডগুলো, হিডিয়াস, নিষ্ঠুর, ক্রুয়েল, কঠিন, এই ওয়ার্ডগুলো জানতে হবে আপনাকে। প্র্যাকটিক্যাল প্যাসেজ অ্যানালাইসিস করলে রাইটিং এর ফরমেশন বোঝা যায়, স্পিকিং এর ডেভেলপমেন্ট হয়, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয়, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট হয়। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, এ কারণেই আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বলছে হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে? দেখছেন বাংলাটা কি? তুমি তাকে কি বলেছিলে? বলছে আই হ্যাড মেনি থিংস টু সে হার, আমার তাকে বলার অনেক কিছু ছিল, বাট আই কুডন্ট সে হার এনিথিং। এটা মডাল, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস। এইবার একটা বাক্য দেখেন, ওয়াই didn't she think about these things before falling in love with you? বাংলা কি বলতে পারবেন? পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থটা এরকম, কেন তুমি সরি, কেন সে এই কথাগুলো ভাবেনি তোমার সাথে ভালোবাসার আগে, তোমার প্রেমে পড়ার আগে? ওয়াই ডিডন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ? সে নিউ, নো মানে জানা, এর পাস্ট ফর্ম নিউ। সে জানতো, নো নিউ নন, ভার্বের ফর্ম বুঝতে হবে। সে জানতো ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, তুমি একটা বেকার ছেলে, বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ। আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 years, 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, সে ক্যানট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না। আই সেইড টু হার নাথিং, বলছে আমি কাউকেই কিছু বলিনি। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাচ, আমি অনেক কেঁদেছিলাম, বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকে কিছু বলিনি। বলছে আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। হাউ ডু ইউ নো দ্যাট, তুমি কিভাবে জানো? বলছে সে চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছে। আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হয় না। She can be escaped from a man, but God must punish her. Moral, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, বাট সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। বলতে আই নেভার কার্স হার, কার্স মানে কি? অভিশাপ। আমি তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সর্বদা প্রার্থনা করি যে সে সুখে থাকুক। ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করেছো? বলছে নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইট ফর মি, আমার পিতামাতা আমার জন্য কন্যা খুঁজছে, মেয়ে খুঁজছে। বলছে আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার বিয়ে করা উচিত। বলছে ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, এটা রাজু বলছে, কিন্তু আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি। কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ লস্ট, হ্যাঁ হারিয়েছি। অল গার্লস আর নট লাইক হার, বলছে সব মেয়ে তার মতো নয়। শোভন বলছে স্টিল দেয়ার ইজ সামওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এমনও কেউ আছে হু অনার্স ট্রু লাভ, যে সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। ও সরি, এগুলো রাজু বলছে শোভনকে। বলছে ইয়েস আই বিলিভ দ্যাট, হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি? বলছে ইয়েস আই ডিড। শোভন সেইড সে সামথিং অ্যাবাউট হার, তার সম্পর্কে কিছু বলো, অর্থাৎ রাজুর যে ওয়াইফ তার সম্পর্কে বলতে বলছে। বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল, সে খুবই সরল মেয়ে, বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, কিন্তু তার সরলতা তাকে গর্জিয়াস করেছে। হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল, বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর নয়, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বলছে ইয়েস ইউ আর রাইট, বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট, সরি কি বলছে, বিউটি অফ মাইন্ড, সরি,
এটা বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস, মানে মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। বলছে ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট হচ্ছে এই যে মাইন্ড, এই জন্য ভার্বের সাথে এস, লাভস। ইউ আর আ ভেরি গুড পার্সন, ইউ ডিজার্ভস আস আ ওয়াইফ, রাজু সেইড অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই, মানুষ হিসেবে তুমি আমার থেকে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দেন আই, আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট, তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং, রাজুর মোবাইল বাজতেছিল। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, আমার এখন যেতে হবে বন্ধু। এটা কিসের ব্যবহার? সেমি মডেলের ব্যবহার, হ্যাভ টু প্লাস বি অন। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, রাজু উঠে দাঁড়ালো, অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যেতে পারে। সো এই হচ্ছে স্টোরি। এখানে মেইন কাজটা হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আমি করি না, এগুলো আমার স্টুডেন্টদেরকে দিয়ে আমি প্র্যাকটিস করাই। কারণ এখানে আপনি সেন্টেন্স গুলো পড়বেন, পড়ে আপনার ব্রেইনে ইনস্ট্যান্টলি ক্যাচ করতে হবে যে কোনটা টেন্স, কোন টেন্স, তাহলে অ্যাকচুয়াল বাংলাটা কি হবে, নাকি এটা মডাল, নাকি এটা প্যাসিভ, নাকি এটা সেমি মডেলের ব্যবহার, এগুলো কি আপনি ধরতে পারেন, এগুলোকে আপনি বুঝতে পারেন, এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো বুঝে যদি আপনি অর্থটা বের করতে পারেন তাহলে আপনি সাকসেস। সাবজেক্টের পর ভার্ব কোথায় আছে, কত দূরে আছে, কোনটা মূলত ভার্ব, কোনটা মূলত ফ্রেজ, কোনটা মূলত ক্লজ, এটা আমি দ্রুত বলে গিয়েছি। বাট এটা ডিটেলসে ডিসক্রাইব করলে আরো অনেক সময় নিয়ে করা যায়, অনেক কিছু এখানে আলোচনা করার থাকে। তো যাই হোক, আপনারা, আমি এটার পিডিএফ পাঠিয়ে দিব, আপনারা নিজেরা একটু পড়ে দেখবেন, প্র্যাকটিস করে দেখবেন যে আপনারা সেন্টেন্স গুলো পড়তে পারবেন, বাট অ্যাকিউরেট মিনিংটা আপনি বের করতে পারছেন কিনা, অর্থটা বের করতে পারছেন কিনা। তো যাই হোক, এই যে স্টোরিটা পড়লাম, আশা করি আপনাদের ভালো লাগছে, আপনারা দেখলেন, শুনলেন। হ্যাঁ, আমি একটা কনভারসেশনে কথা বলতে চেয়েছিলাম, আমি দেখাবো, বাট এই পর্যন্ত যতটুকু দেখালাম বা বুঝালাম, আপনারা কি একটু বুঝতে পারছেন যে প্র্যাকটিক্যাল রিডিং প্র্যাকটিস করার ওয়েটা কি বা বেনিফিটটা কি? বোঝা যায়? জি ভাইয়া বুঝতে পারছি। এটা এটা নিতে হবে, এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। মেইন কথা হচ্ছে এই, আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিক্যাল ওয়েতে ভাষা শিখতে পারবেন। ল্যাঙ্গুয়েজ শিখবেন আনন্দের সাথে, প্লেজারের সাথে। কঠিন কেন লাগবে, কষ্ট কেন মনে হবে? এটা কঠিন কোনো কিছুই না, খুবই সহজেই ভাষার ডেভেলপমেন্ট আসবে যদি আপনি মানে কারেক্ট ওয়েতে যান, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করেন। দেখেন, আজকে আপনি আমার কাছে একটা লাইভ ক্লাস করার সুযোগ পেলেন, আগামীকাল হয়তো ইউটিউবে একটা ক্লাস দেখবেন, পরের দিন ফেসবুক পেজে আপনার সামনে একটা ক্লাস ভেসে উঠবে, বা এরকম অন্য একটা টিচারের ক্লাস পাবেন। নিজেকে প্রশ্ন করে দেখেন, বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে। আপনাকেও শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন না। আপনি শিখবেন, শিখতে কিন্তু পারবেন, বাট ওই শিখতেই থাকবেন, শিখতেই থাকবেন। নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে আমি পুরোপুরিভাবে ইংলিশ পারি বা জানি। বাট একজন কারেক্ট মেন্টরের অধীনে থেকে যদি আপনি শিখতে পারেন, যদি আপনি বুঝতে পারেন যে আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, এই ল্যাঙ্গুয়েজের ভিতরে ঠিক কি আছে, ঠিক কোন টপিকগুলো আমার পড়তে হবে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কতটুকু পড়লে আমি ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি ডেভেলপ করতে পারবো, এটা যদি আপনি বুঝতে পারেন বা জানতে পারেন বা নিতে পারেন, তাহলে আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন, প্রফেশনাল হতে পারবেন, ল্যাঙ্গুয়েজ শিখে আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। আর আমি বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, আমি যেটাই শিখাই না কেন, আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ের প্র্যাকটিক্যাল জায়গাটা আমি দেখিয়ে দিই। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আমি আবারও বলে রাখছি, এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান, আগামীকালকের মধ্যে ভর্তি হলেও আগামীকাল থেকেই আপনারা ক্লাস করতে পারবেন। একটা ক্লাস অলরেডি হয়ে গেছে, সেটা রেকর্ড দেখে আপনি কভার করে নিতে পারবেন, রেকর্ডেড ক্লাস আছে। আগামীকাল সেকেন্ড ক্লাস হবে পেইড কোর্সে, যারা ভর্তি হতে চান হতে পারবেন। আবারও বলছি, 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, সরি শনি সোম বুধ শুক্র, এই 4 দিন ক্লাস টাইম থাকবে। অর্থাৎ আগামীকাল থেকে আপনারা করতে পারবেন। 3 মাসের ভিতরে যদি কভার করতে না পারেন, আরো টাইম চান, সেটাও আপনি পাবেন। আলাদা কোনো টাকা দিতে হবে না, 2,000 টাকা কোর্স ফি। যারা পারবেন একবারে দিবেন, না পারলে 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। যে কোনো বয়সের যে কেউ এটা করতে পারবে, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, সেভাবেই প্র্যাকটিক্যাল ওয়েতে যাতে শিখতে পারেন, কোর্সটাকে সেভাবেই ডিজাইন করা। এবং এবং আপনারা, আমি আবারও বলছি, এই যে ফ্রি ক্লাসগুলো যারা করছেন, প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এগুলো আমি প্রদান করছি।
এবং পেইড কোর্সেও প্রত্যেকটা ক্লাসের প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস এটা আপনার কাছে আজীবন থাকবে, সেভাবে আপনি রেখে দিতে পারবেন। এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো হবে, ফার্স্টে 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টা ক্লাস থাকবে একদম প্র্যাকটিক্যাল মাস্টার্স ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস, 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন ট্রান্সলেশন অ্যান্ড স্পিকিং ক্লাস, যেটা করার মাধ্যমে আপনি স্পিকিং এর ডেভেলপমেন্ট পাবেন। অর্থাৎ বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় আপনি করতে পারবেন। এই দুইটা হচ্ছে আমার নাম্বার, যারা পেইড কোর্সে ভর্তি হতে চান আজকে রাতেও ভর্তি হতে পারবেন, অথবা আগামীকালকের ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাহলে শুরু থেকে পাবেন। আগামীকাল মিস হয়ে গেলে আপনারা আর পারবেন না, কারণ এটা অনেক গ্যাপ হয়ে যাবে তখন। এটা একটা ব্যাচে শুরু থেকে ক্লাস করলেই ডেভেলপমেন্টটা আসে। 01997356957, 09386899196। মেইনলি এই যে 57 যেটা, এই নাম্বারটাতে সবসময় অ্যাক্টিভ থাকি আমি, নক করবেন। আর যারা ইন্ডিয়া থেকে আছেন গুগল পে বা ফোন পে করেও ক্লাস করতে পারবেন। আর আমার বইটা যেটা দেখালাম, এটা যদি কেউ নিতে চান বা অর্ডার করতে চান, আমার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে ক্লাস করছেন সেখানে ওয়েবসাইটের লিংক পাবেন, অথবা আমার এই পার্সোনাল নাম্বারে নাম ঠিকানা নাম্বার দিলে আমি বই পাঠিয়ে দিব, বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন যদি কেউ নিতে চান। 500 টাকা প্রাইস, ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 620 টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন, বই রিসিভ করতে পারবেন। আবারও বলছি, যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আমি প্রফেশনাল হতে চাই, এক্সপার্ট হতে চাই, প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, তারা আসতে পারেন। বর্তমানে আমার যে নতুন ব্যাচ, এটা 81তম ব্যাচ। 80টা ব্যাচ আমি সফলতার সাথে পরিচালনা করে আসছি। এই নতুন ব্যাচের ক্লাসগুলো শুরু হয়ে গেছে, একটা ক্লাস হয়ে গেছে অলরেডি, আগামীকাল থেকে করলে আপনারা ভালোভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আমি এতটুকু বলতে পারি, আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এভাবে আমি দেখাবো কোর্সের। আপনারা যদি আমার ইয়েটা, আমি এটা এখন আপনাদেরকে দেখাইনি, কোর্সের যে কন্টেন্টটা এখানে একদম ধারাবাহিকভাবে দেওয়া। যেমন গতকাল আমি যে ক্লাসটা নিয়েছিলাম, হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে ইংরেজি শেখাটা শুরু করতে পারি, কি কি শিখবো, সেই আউটলাইনটা নিয়ে আমি আলোচনা করেছি। জাস্ট এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। আগামীকাল যে ক্লাসটা হবে সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপর, আইপিএ প্রোনাউন্সিয়েশন, যেটা কারণ একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, ল্যাঙ্গুয়েজের ভিতরে যেতে গেলে, অ্যাক্সেস পেতে গেলে আগে প্রোনাউন্সিয়েশন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের লাগবে। এরপর আমি বলছি যে বেসিক গ্রামারের কিছু ক্লাস থাকবে, যেমন দেখেন পার্টস অফ স্পিচ, এগুলো আবার ডিটেলস ক্লাস, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, হ্যাঁ, কনজাংশন, ইন্টারজেকশন। এরপর হচ্ছে আপনার এগুলো এগুলো করতে করতে, ও আচ্ছা, এখানে আবার প্র্যাকটিক্যাল ক্লাস চলে আসবে 12 থেকে। টেন্স পার্ট 1, টেন্স পার্ট 2, এবং এগুলোর সাথে ভোকাবুলারি ডেভেলপমেন্ট কিন্তু থাকবে প্রতিদিন, ভার্ব রিলেটেড ওয়ার্ড প্র্যাকটিস। যারা ফ্রি ক্লাস করেছিলেন আমি বলছিলাম যে যারা ভোকাবুলারিতে দুর্বল, ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে হবে, এগুলো স্টোরি রাইটিং এর মাধ্যমে আমি প্র্যাকটিস করাই। এরপর হচ্ছে এইভাবে স্পোকেনের ক্লাসগুলো থাকবে। স্পোকেনের ক্লাসগুলো করতে 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 প্র্যাকটিক্যাল স্পোকেন, অর্থাৎ এইখানে হচ্ছে স্পিকিং ক্লাস 01, মানে এটা তো স্পোকেনের ক্লাস, মানে আমি ক্লাস নিব, স্পোকেন ইংলিশের বিভিন্ন রুলস রেগুলেশন নিয়ে কথা বলবো, এগুলো দেখাই। বাট এইখানে হচ্ছে কাজটা আপনার, এই যে 28 নম্বর ক্লাস থেকে, এখানে আপনি সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন, আমি স্পিকিং করা শেখাই দিব, আপনারা একজন আরেকজনের সাথে কথা বলবেন, আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে থেকে প্র্যাকটিস করবেন, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। এগুলো হচ্ছে সেই ক্লাস। 28, 29, 30, মানে এই দেখেন বিভিন্ন মানে টপিক গুলো আমার লিখে দেওয়া আছে যে এই টপিক গুলোর উপর আপনি কথা বলবেন, মানে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আইএলটিএস স্পিকিং এক্সামে এসেছে, সেই ধরনের কিছু টপিকের উপর। এরপর আবার কিছু অ্যাডভান্স গ্রামার, যখন আপনি স্পিকিং এর ডেভেলপমেন্টটা পাবেন, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন। সবার প্রবলেমে স্পিকিং নেই, সবার একটা স্বপ্ন, একটা হবি, একটা শখ থাকে যে আমি একটু ইংলিশে কথা বলবো, একটু স্পিকিং করা শিখবো, তো এটা আমি আগে শেখাই। এইটা কমপ্লিট করার পর আবার 38 নম্বর ক্লাস থেকে দেখেন অ্যাডভান্স গ্রামার ক্লাস আছে, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফ্রেজ অ্যান্ড ক্লজ, লিঙ্কিং অর ট্রানজিশনাল ওয়ার্ড, জেরার ইনফিনিটিভ পার্টিসিপল, আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার, ট্যাগ কোশ্চেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। অর্থাৎ যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা একাডেমিক লাইফে যারা আছেন, যাদের গ্রামারটা দরকার, এই একটা কোর্সের ভিতরে কিন্তু A to Z একটা কোর্সের ভিতরে আপনি সবকিছুই পাচ্ছেন। এরপর দেখেন আবার আমার উম 49 থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো শুরু। দেখেন এই ফ্রি হ্যান্ড রাইটিং টু, কিভাবে প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন লিখবেন, কিভাবে রিপোর্ট লিখবেন, মেইল লিখবেন, সিভি লিখবেন, যারা প্রফেশনাল কাজগুলো করেন তাদের জন্য এগুলো খুবই ইফেক্টিভ। গ্রাফ চার্ট কিভাবে লিখবেন, কম্পোজিশন কিভাবে লিখবেন। এরপর আবার দেখেন ফ্রি হ্যান্ড রাইটিং এর আরো ক্লাস আছে যেগুলো এখানে দেওয়া নেই, বাট এরপর আরো অনেক ক্লাস আছে। লেকচার 54 থেকে
আইপিএ প্রোনাউন্সিয়েশনের উপর ক্লাস আছে, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। এরপর লাস্টের 10টা ক্লাস আছে আইএলস স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং এর উপর। হ্যাঁ, আইএলস মানে এগুলো আপনাকে দিয়ে আমি প্র্যাকটিস করাবো, কারণ আমার এই কোর্সটা অনেকেই করে আইএলটিএস এর প্রিপারেশন হিসাবে, পূর্ব প্রস্তুতি হিসাবে, এজন্য এটাও আমি রাখি। এছাড়া এই মেমোরাইজিং পার্ট যেগুলো, অর্থাৎ ইডিয়ম, ফ্রেজ, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেগুলোও কিন্তু আমার এই ক্লাসের ভিতর, হোমওয়ার্কের ভিতর রেগুলার থাকে। গ্রুপ ভার্বের প্র্যাকটিস, তার মানে কি হচ্ছে, যদি আপনি একটা ধারাবাহিক পদ্ধতি অবলম্বন করেন, একটা কোর্সের ভিতর আসেন, একটা ফর্মাল প্রসেসের ভিতর আপনি ঢুকে যান, তাহলে কিন্তু এগুলো শেখা, এগুলো ডেভেলপ করা খুব সহজ প্রসেসের মাধ্যমে, কারণ আপনি তো প্ল্যান মাফিক এগোচ্ছেন, আপনি ডেভেলপ করতে পারবেন। বাট নিজের মতো করে করতে গেলে ভেবে দেখেন, এটা ওটা গুলিয়ে যায়, হয় না ওইভাবে। তো এই হচ্ছে বিষয়, আমি এটা আজকে আপনাদের দেখালাম। এর আগে আমি আমার এই লেসন প্ল্যান কিন্তু দেখাইনি। তো যারা করতে চান তারা আসবেন, এতটুকু বলতে পারি আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল আমি দিয়ে দিব, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, গুড নাইট। আমার এখন আরেকটা ক্লাস নিতে হবে, না হলে আরো থাকতাম, আমি আরেকটা কনভারসেশন দেখাতাম। তো ভালো থাকেন, কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন। থ্যাংক ইউ।